আসসালামু আলাইকুম। আজকে আমাদের চ্যাপ্টার নাম্বার 4 ক্লাস নাম্বার 2। গত ক্লাসে আমরা পর্যায় সারণী আঁকা দেখছিলাম আর ব্লক ডিভিশনটা একটু দেখছিলাম মনে হয় অল্প করে। আজকে আর একটু ডিটেল যেতে হবে, পর্যায় সারণীর ইতিহাস নিয়ে আর একটু জানতে হবে। ডোবেরাইনারের ত্রয়ী নাম শুনছো? ডোবেরাইনার ট্রায়াড, তারপরে নিউল্যান্ডের অষ্টক, অক্টেভ, এই জিনিসগুলো দেখতে হবে। তোমাদের বইতে মনে হয় টেলুরিক স্ক্রুর নাম নাই, আছে কি? টেলুরিক স্ক্রু, ওকে। সো এই জিনিসগুলো একটু দেখতে হবে। আর ইতিহাস নিয়ে তো আরও বিশেষ দুইজনের নাম দেখাইছিলাম, জন ডাল্টন এবং আরেকজনকে অ্যান্টোনিও ল্যাভোয়া, মানে ল্যাভয়েসিয়ে, যাদেরকে নিয়ে একটু স্টাডি করতে বলছিলাম যে এই দুইজন বিশেষ আনসাং হিরো, অর্থাৎ তাদের কথা কেউ বলে না কিন্তু তাদেরও বিশেষ অবদান ছিল পর্যায় সারণীর পেছনে, মানে মৌলগুলোকে গুছানোর পেছনে বেটার বলা উচিত। আচ্ছা, সো পর্যায় সারণীর ত্রুটি দেখতে হবে যে আমরা যে পর্যায় সারণীটা এখন ব্যবহার করি তারও কিছু ত্রুটি আছে, সেটাও একেবারে ফুল অ্যান্ড ফাইনাল ফিনিশড ভার্সন না। স্টিল নাও উই আর ওয়ার্কিং অন দ্যাট। পর্যায় সারণীর সফলতা, কার জানি মোবাইলে কল আসছে, সিফাতের কল আসছে। আচ্ছা, পর্যায় সারণীর সুবিধা তো অনেক, কয়টা সুবিধার কথা আর বলবো। আচ্ছা চলো, সো পড়াশোনা শুরু করা যাক। প্লটিং, গত ক্লাসে আমরা যে প্লট করছিলাম পর্যায় সারণী, সেই জিনিসটাকে একটু ভেঙে চুরে দেখাইলে ব্যাপারটা দেখতে এরকম দেখা যাবে। এই দুইটা গ্রুপকে একটা বিশেষ নাম দিছিলাম, মনে পড়ে? এই দুইটা গ্রুপের নাম যেন কি বলছিলাম? প্রথম যে দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপ, এদেরকে বলছিলাম এস ব্লক। ওই ডান পাশের ওরা কি ছিল, এরা কি ছিল বলো তো? এরা ছিল পি ব্লক, সেখানে কিন্তু হিলিয়ামটা বাদ। হিলিয়ামটা এস ব্লকের মধ্যে, এরা পি ব্লক। ডি ব্লক কোথায় ছিল? মাঝখানে ছিল। আচ্ছা, এরা তোমার ডি ব্লক ছিল, আমি এখানে লিখে দেই ডি ব্লক। আর এফ ব্লক তাহলে কোথায় ছিল? নিচে ছিল। হ্যাঁ, এই যে নিচের যে দুইটা পর্যায় আমাদের, এইটাকে বলে ল্যান্থানাইড সিরিজ আর এটাকে বলা অ্যাক্টিনাইড সিরিজ, একসাথে আমরা বলি এফ ব্লক। সো আমরা পর্যায় সারণীটাকে যদি ভেঙে ভেঙে দেখি তাহলে ব্যাপারটা এরকম আর কি। সো পুরো জিনিসটা এক জায়গায় করে দিলে যেটা হয় সেটা, চলো আমরা খুব দ্রুত আর একবার একটু এঁকে ফেলি। জিনিসটা হাতে বারবার প্র্যাকটিস করতে হবে, যেটা গত ক্লাসে দেখাইছিলাম ওটা আমি আরও একবার দেখাচ্ছি। তাহলে কি করব, প্রথমে খাতাটাকে কাট করে নিব ল্যান্ডস্কেপ মুডে, নেওয়ার পরে খাড়া ঘরগুলো আঁকবো। খাড়া ঘরগুলাকে কি বলে জানো? মনে আছে? গ্রুপ বলে। আচ্ছা, প্রথম কলামটা সবচেয়ে খাড়া হয়, তারপরেরটা এক ঘর খাটো, এই জন্য এইভাবে আঁকবো। তারপরেরটা কয় ঘর খাটো? 2 ঘর। সো একটা দাগ দিয়ে পরের দাগটা কন্টিনিউ করে দিব। বেশ খানিকটা দূর কন্টিনিউ করার পরে তারপর আবার উঠে যাব। কয় ঘর? 2 ঘর উঠে যাব, তারপরে আবার ডানে চলে যাব, আবার 1 ঘর উপরে উঠে যাব। এই তো হয়ে গেছে, পর্যায় সারণী আমাদের আঁকা হয়ে গেল। এই জিনিসটা একদম হাতের মুঠোয় চলে আসতে হবে। আমি নিচের দাগটা কন্টিনিউ করে দেই, তাহলে বোঝা যাবে যে আমার বাউন্ডারি এতটুকু। তারপরে কি করব, এবার এই দিকটা লম্বা করে দেই, এই দিকটাও লম্বা করে দেই, এটাকেও লাগাই দিলাম, এটাকেও কানেক্ট করে দিলাম। এবার বলেন এখানে আনুভূমিক দাগ হবে কয়টা? আনুভূমিক দাগ আর কয়টা দিব এই জায়গাটা করতে? একটা দাগ দিলে আমাদের 2টা ঘর হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা মৌল বসাবো বাম পাশ থেকে। প্রথমে আমরা হাইড্রোজেন, তারপরে হিলিয়াম বসাবো। ওই বরাবর একেবারে ডানে চলে আসবো এইখানটাতে, তাহলে এখানে হিলিয়াম। তারপরে ডানে যেহেতু আর জায়গা নাই, নিচে চলে আসবো লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন। একটা করে মৌল লিখবে, একটা করে দাগ দিব বলছিলাম। বোরনের পরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন, তারপর নিয়ন। লক্ষ্য রাখবো যে হিলিয়ামের নিচেই যেন নিয়ন বসে, হিলিয়ামের নিচেই যেন নিয়ন বসে। সিফাত, মাইকটা একটু অফ রাখো বাবা। আচ্ছা, হিলিয়ামের নিচেই যেন নিয়ন বসে। নিয়নের পরে কি থাকবে আমাদের? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে বলো 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 কি থাকবে? অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম,
ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, হ্যাঁ কপার, জিঙ্ক। জিঙ্ক যে এখানে শেষ হয়ে যাবে। ওকে ডান। এই যে এইটুকু একটু মাথার মধ্যে রাখতে হবে যে কোথায় কে বসছে না বসছে। সহজ জিনিস তো, এত কঠিন কিছু না। আচ্ছা 1 থেকে 30 পর্যন্ত মৌল তো তোমার এমনি মুখস্থ করা লাগে, ওই জিনিসটাই জাস্ট গুছায় লিখতে পারতে হবে। এরপর আমরা কি করব, এরপর আর একটু দাগটা কন্টিনিউ করে দেই। আমরা জানি এখানে একটা পর্যায় হবে, সেই দাগটাকে দিয়ে দিলাম। এরপরে এই মৌলগুলো সবচেয়ে সহজ ছিল। কে বলতে পারবা? শর্ট শেফ আসছে? কই শর্ট শেফ? হ্যাঁ বল, এই মৌলগুলোকে যেন কি নাম দিছিলাম আমরা? বলো, নিষ্ক্রিয় গ্যাস কে কে ছিল? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তারপরে কে? অর্গানেসন, ওজি। আচ্ছা এই মৌলগুলো লেখার পর আমি বুঝে গেছি পর্যায় সারণী কোন পর্যন্ত যাবে। এবার কি করব, এই বরাবর দাগ টেনে দিব। তাহলে আমার পর্যায় সারণীতে বোঝা গেল যে কতগুলো পর্যায় আছে। পর্যায়ের সংখ্যা এখন গুনে ফেলা যাবে। কয়টা পর্যায় আছে? 1 2 3 4 5 6 7, 7টা পর্যায় আছে। আচ্ছা এরপরে আমাকে একটু কে বলে শোনাবে? সোহরাব হোসেন, বলো আমাকে একটু এই মৌলগুলোর নাম কি ছিল? এই যে ফ্লোরিন, ক্লোরিন, এই মৌলগুলোর নাম কি ছিল? হ্যালোজেন গ্রুপ। আচ্ছা হ্যালোজেন মৌলগুলা কে তাহলে? ফ্লোরিন, ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হ্যাঁ, তারপরে প্রতীক কি? অ্যাস্টাটিনের প্রতীক কি? এস নাকি? এস যদি অ্যাস্টাটিনের প্রতীক হয় তাহলে আর্সেনিকের প্রতীক কি হবে? আচ্ছা এটি, তারপরে তারপরে টেনেসাইন, টেনেসাইন প্রতীক কি? টি এস। আচ্ছা তারপরে এবার অন্য আর একজনের পড়া ধরি, দেখি কি পড়ছে। কবির, কবির মিয়া তুমি আমাকে বলো এই প্রথম গ্রুপটার নাম জানো কি ছিল? প্রথম যে গ্রুপটা ছিল এদের নাম কি? ব্রো ভুল করেছ, আবার বলো। ক্ষার ধাতু। মৃৎক্ষার কারা ছিল বলেন? 2 নাম্বার গ্রুপটা। আচ্ছা তাহলে আমাকে একটু বলো ক্ষার ধাতু মৌলগুলোর নাম কি? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে এই 2 নাম্বার গ্রুপের মৌলগুলোর নাম পারবা? মৃৎক্ষার যেগুলোকে বললা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এটা আজকে মুখস্থ করে ফেলতে হবে আপনাদের, ঠিক আছে? আচ্ছা তারপরে আর একটা বিশেষ গ্রুপ আজকে একটু লিখে দিচ্ছি। আস্তে আস্তে প্রতিদিনই আমরা একবার করে পর্যায় সারণী আঁকবার, এগুলো আস্তে আস্তে সব শিখে ফেলবো আর কি। এই গ্রুপটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই যে এই গ্রুপটা, এখানে আছে কপার, তার নিচে আছে হচ্ছে সিলভার, তার নিচে আছে কি জানো? গোল্ড। দেখো নামগুলো কত সুন্দর, কপার, সিলভার, গোল্ড। কপার, সিলভার, গোল্ড। কপার মানে তামা, সিলভার মানে তো বুঝতেই পারতেছো রূপা, আর গোল্ড মানে কি? সোনা। সো তার মানে পরাপর 3টা ধাতু, এত দামি দামি ধাতু বসছে। তোমরা জানো না যে তামা কত দামি একটা ধাতু? এখন দাম কমে গেছে, কারেন্টের তারটার আমরা বানাই, কিন্তু আদি আমল থেকে এটা অনেক দামি একটা ধাতু। ইনফ্যাক্ট তোমার যে দাদার দাদারা বা তারও দাদারা, তারা হচ্ছে তোমার কি করত? এই তাম্র মুদ্রায় বিভিন্ন কিছু কেনা বেচা করতো। নাম শুনছো? তাম্র মুদ্রা, তামার মুদ্রা, রূপার মুদ্রা, স্বর্ণ মুদ্রা, এরকম আর কি। সো এখন ঘটনা হচ্ছে এই গ্রুপগুলোর তো নাম শিখছো, এখন নাম্বারিং শিখতে হবে। সো নাম্বারিংয়ের প্রথম একটা ধরন আছে, সে ধরনটা হচ্ছে বোরের শিখানো। বোর বলছে কি এটা 1 নাম্বার গ্রুপ, এটা 2 নাম্বার গ্রুপ, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এইটা হচ্ছে বোরের দেখানো সিস্টেম। কিন্তু এই পদ্ধতিটা কি বলে মেন্ডেলিভের দেখানো না, বুঝেছো? মেন্ডেলিভের আমল থেকে আর একটা জিনিস চলে আসতেছে, সেই জিনিসটা একটু তোমাদেরকে আমি দেখাবো। ওইটা তোমাদের বইতে ওইভাবে নাই, হালকা একটু আছে, কেউ পড়ায় না, বাট ওই জিনিসটা এইচএসসিতে উঠে কাজে লাগবে। ইনফ্যাক্ট অ্যাডমিশন টেস্টের সময় মারাত্মক কাজে লাগে, ঠিক আছে? কি হলো, ডিলিট হইল না কেন? এই যে গেছে। ওই জিনিসটা আমি একটু তোমাদেরকে দেখাই, চলো। এখানে প্রথম কথা যেটা মনে রাখবা সেটা হচ্ছে
এখানে একটা বেজ লাইন আছে, বেজ লাইন। সেই বেজ লাইনটা কোনটা? এই যে লাইনটা আমি আঁকতেছি, হ্যাঁ, এইটাকে আমরা বলবো বেজ লাইন, ভিত্তি। পর্যায় সারণীর একটা বেজ লাইন হচ্ছে এটা। সো এই বেজ লাইনের উপরে যদি কারো মাথা বের হয়ে যায় তাহলে তাদেরকে আমরা বলবো এ টাইপের গ্রুপ। এ কোন টাইপের? এ টাইপের গ্রুপ। আর যদি কারো মাথা এইখানে থেকে যায় বা এর নিচে থাকে তাদেরকে আমরা বলবো বি টাইপের গ্রুপ। তাহলে পর্যায় সারণীতে যতগুলো গ্রুপ আছে সবাই হচ্ছে দুই টাইপের গ্রুপ, হয় এ টাইপের গ্রুপ নাইলে বি টাইপের গ্রুপ। সো তাহলে দেখো তো কিভাবে বলবো, এইটাকে বলা লাগবে 1 নাম্বার গ্রুপ। সো এই কার মাইকে শব্দ, আল্লাহ, বাসায় রাস্তার মধ্যে পড়তে বইছে। আব্দুল্লাহ আল জিহাদ, শোনা, মাইকটা অফ রাখো, মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ বলতেছি শোনো। এই বেজ লাইনটা একটু মাথায় রাখো, ঠিক আছে? এই বেজ লাইনটা একটু মাথায় রাখো। বেজ লাইনের উপরে যাদের মাথা বের হয়ে গেছে এদেরকে আমরা বলবো এ টাইপের গ্রুপ, মানে লম্বা গ্রুপ যারা, তারা হচ্ছে এ টাইপের গ্রুপ। আর যারা আমার মতো খাটো, মানে এই বেজ লাইন পর্যন্ত মাথা আছে, এদেরকে আমরা বলবো বি টাইপের গ্রুপ। বুঝিয়াছো? ওকে, আমি দেখাইলেও বুঝবো আর কি, যদি কেউ না বুঝো এখনো। সো এই গ্রুপটা দেখেন তো, এর কি বেজ লাইন ছাড়াই মাথা উঠে গেছে না? তাহলে এই হচ্ছে এ টাইপের গ্রুপ হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা যেহেতু প্রথমে আছে এই জন্য 1 বলা লাগবে। এই 1, এবার যে 1, 2 বলবো এগুলোকে আমরা রোমান নাম্বারে বলবো। আগের বার যেরকম বলছিলাম ইংরেজি নাম্বারে বোরের সিস্টেম হচ্ছে এইটা, বোর। এবার কিন্তু এটা করা যাবে না, এবার করতে হবে হচ্ছে রোমান নাম্বারে, ঠিক আছে? তাহলে এইবার দিলাম হচ্ছে 1, মানে আই দিয়ে লেখা লাগবে আর কি, রোমান নাম্বার তো বুঝো। সো 1 এর পরে কি লেখা লাগবে বলো তো? 1 এর পরে লেখা লাগবে এ। তাহলে বলেন তো এই গ্রুপটার নাম কি, নাম্বার কি হবে তোমরা বলো? 2 দেওয়ার পরে দিতে হবে এ। এই যে ইংরেজিতে 2 লেখা যাবে না, আমি বারবার বলতেছি, রোমান নাম্বার লেখা লাগবে, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এবার একটু লেখ বাবা, এটা লেখলেই হয় আর কি, সমস্যা নাই। বাট বড় হাতের লেখা ভালো, বড় হাতের সবাই লেখে। আচ্ছা তাহলে আমাকে একটু বলেন তো এবার এইখানে এসে কি নাম্বার হবে বলো? 1, 2 এর পরে এটা কি 3? এইটা তো নাম্বার কন্টিনিউইটি মেনটেন করতে গেলে এটা 3 আসে, 3 নাম্বার গ্রুপ। এখন কথা হচ্ছে 3 এর কি আসে এটা বলো তো? এ হয় না, কিন্তু এটা হয়ে যায় বি টাইপের গ্রুপ। তাহলে তার পাশের গ্রুপটার নাম্বার কি হবে বলেন? 4b, তার পাশেরটা হবে হচ্ছে 5b, তার পাশেরটা হবে হচ্ছে 6b, তার পাশেরটা হবে হচ্ছে 7b। এইবার একটু গ্যাঞ্জাম আছে, সেই গ্যাঞ্জামটা হচ্ছে দেখো, এইখানে তোমরা জানো যে একটা কলামকে আমরা একটা গ্রুপ বলতেছি, তাই না? কলাম বুঝো তো, একটা কলামকে আমরা একটা গ্রুপ বলতেছি। এখন এইখানে এই 3টা কলাম মিলে একটা গ্রুপ ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ আয়রন, কোবাল্ট আর নিকেল, এই 3টা মিলে কি একটা গ্রুপ ডিক্লেয়ার করতে হবে। কেন করতে হয় এগুলোর ব্যাখ্যা পাবা আস্তে আস্তে বড় হইলে, এখনই সব পাবা না। সো আপাতত এটা একটু তোমার মেনে নিতে হবে যে এখানে কোনো একটা অজানা কারণে বা বড়দের কারণে, তোমাদের ছোটবেলায় এখনই বলা যাবে না, এই 3টা কলামকে একটা গ্রুপ বলা হবে। সেই গ্রুপটার নাম হবে কি জানো? এটাকে তাহলে কি বলা উচিত বলেন তো? 8b। এখন তুমি 8b বললেও ভুল হবে না, বাট এটা শুধুমাত্র 8 বললে ভালো হয় আমার মনে হয়। এটা 8b না বলে, মানে কেটে দিচ্ছি, মানে ভাইবো না যে এটা ভুল, এটা ভুল বলি নাই, বলছি শুধুমাত্র 8 বললেও চলবে। একটু পরে নিজেই বুঝতে পারবা যে কেন শুধু 8 বললেও চলে। আচ্ছা তাহলে এটা যদি 8 হয়ে থাকে বা 8b হোয়াট এভার দ্যাট ইজ, তাহলে পাশেরটা কি হওয়ার কথা বলুন তো? এই গ্রুপটা কি হওয়ার কথা? কপারের এটা 9 হওয়া উচিত না? 8 এর পরে তো 9 আসে, কিন্তু এইটা হচ্ছে রে ছোট্ট বন্ধু 1b। খুব রাগ লাগতেছে আমি জানি, লোকটা কেমন জানি অদ্ভুত, কি উল্টা পাল্টা বলতেছে, ABCD। একটু ধৈর্য ধরো, ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আচ্ছা এটা হচ্ছে 1b। তাহলে বলেন এটা যদি 1b মেনে নাও, যদি মেনে নাও, তাহলে পাশেরটা কি হওয়ার কথা? এটা কি হওয়ার কথা বলো? তাহলে এটা হওয়ার কথা হচ্ছে 2b। এই তো সুন্দর। তাহলে বলেন তো এইটা আবার কি হওয়ার কথা? এই যে বোরন অ্যালুমিনিয়াম একটা, এইটা হচ্ছে নাম্বারের কন্টিনিউইটি মেনটেন করতে গেলে 1, 2 এর পরে 3। এবার আবার এটাকে বলা লাগবে এ, তার কারণ এটা হচ্ছে উঁচা হয়ে গেছে, সহজ। তাহলে তার পাশেরটা কি হবে বলেন? 4a, 5a, তার পাশেরটা 6a, 7a, তার পাশেরটা কি 8a। এখন এই 8 বললেও ভুল হবে না,
কিন্তু এটাকে 8A বলার চেয়ে শূন্য গ্রুপ বলাটা বেশি ভালো, বুঝেছো? এখন দেখো তো, যেহেতু এটাকে তুমি 8A বলতেছো না, 0 বলতেছো, তাহলে সবগুলো নাম্বারেরই হয় এ আছে নাহলে বি আছে, শুধুমাত্র 8-এর কোনো এ নাই কিন্তু, তাহলে এখানে কি বি বলার দরকার আছে? তোমরা কি আমার কথাটা বুঝছো? 1-এর একটা এ আছে বি আছে, 2-এর একটা এ আছে বি আছে, 3-এর একটা এ আছে বি আছে, মানে সবগুলো নাম্বারেরই একটা এ আছে একটা বি আছে। 8A যেটা, ওইটাকে আমরা বলতেছি কি বলেন তো, 0 গ্রুপ। 8A বললেও ভুল হবে না, সমস্যা নাই, কেউ চাইলে বলতে পারে, বাংলাদেশে নর্মালি ওইটাকে 0 গ্রুপ বলে ডাকে। সো ওইটাকে যেহেতু তুমি 0 গ্রুপ বলে ডাকতেছো, তাহলে তোর 8A বলে কিছু নাই। দ্যাটস দ্য রিজন ওয়াই তোমার এখানে 8B না বলে তুমি যদি শুধু 8 বলো, আমি তাও বুঝে নিব ওই যে স্পেশাল গ্রুপটার কথা বলতেছে। বুঝছো আমার কথা কি এবার? kind of not completely, but that's a very great influence of electronic configuration, হ্যাঁ, বাট এক্স্যাক্টলি ডোনেশন আর অ্যাকসেপ্টিং নিয়ে বলা যাবে না আর কি, হ্যাঁ। সো আপাতত নাম্বারিংটা একটু বুঝলাম আমরা, তোমরা কি বুঝছো? কোথাও ঝামেলা আছে কিনা আমাকে বলো। আচ্ছা, বুঝলাম। এখন ঘটনা হচ্ছে কিছু কনফিউশন আছে তোমাদের মনে, তোমার ইচ্ছা, তুমি চাইলে এটাকে 8B লিখতে পারো, ওটারে 8A লিখতে পারো, আমার কোনো আপত্তি নেই। যদি তুমি 8B লেখো তাহলে ওটাকে 8A লেখা উচিত, যদি তুমি এটাকে শুধু 8 লেখো তখন তুমি এটাকে 0 লিখবা আর কি। মানে হয় তুমি AB সিস্টেম পুরোপুরি ফলো করবা, অথবা এখানে B না লিখলে, মানে এখানে শুধু 8 লিখলে ওখানে 0 লিখবা আর কি। আমার কথা কি বুঝেছো? ওকে, এখন কথা হচ্ছে বন্ধুগণ, এই যে এইটাই হচ্ছে সবচেয়ে বড় আবিষ্কার, যে কোনো একটা অজানা কারণে কেন জানি 8-এর উপরে কেউ উঠতে চাচ্ছে না, 8-এর উপরে যাইতে চাচ্ছে না। রাইট, তোমরা কি ওই চ্যাপ্টারটা পড়ছো? কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে মনে হয় বলা আছে যে যে কোনো একটা মৌল বা এলিমেন্ট তখনই স্থিতিশীল হয় যখন তার লাস্টের শেলে কয়টা ইলেকট্রন থাকে বলেন তো? 8টা। সো ব্যাপারটা হচ্ছে 8 অষ্টক নিয়ম বলে, রাইট, অষ্টক তত্ত্ব বা অষ্টক নিয়ম। সো মৌলগুলো আসলে যেহেতু 8টা ইলেকট্রন মিলাইতে চায়, এই কারণে আমরা ওদের না নাম্বারের মধ্যে 8 রাখার চেষ্টা করছি, 8-এর উপরে উঠবো না, ঠিক আছে? সো ওইটার সাথে আরও যে কত মিল, যতই সামনের দিকে যাব ততই বুঝতে পারবা। সো তার মানে তোমরা কি বুঝতেছো একটা জিনিস, যে এই যে পর্যায় সারণী যে গ্রুপের নাম্বারিং, সেইটাও পর্যন্ত কিন্তু আলটিমেটলি আমরা রিলেট করতেছি কোত্থেকে, তাদের ইলেকট্রন বিন্যাস থেকে, যে ওর লাস্টের শেলে ইলেকট্রন আসলে আছে কয়টা, বোঝা না? হ্যাঁ, বুঝি না, আবার বলো। ওরকমই একটা ব্যাপার, ওইটা একটু খাতায় তোমরা এখন লিখে নাও। তার আগে আমাকে একটু বলো, গতদিনকে আমরা প্রতিনিধিত্বকারী মৌল শিখছিলাম, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট কাদেরকে বলে বলছিলাম? প্রতিনিধিত্বকারী মৌল। এস আর পি বললে হবে না, এস ব্লক এবং পি ব্লকের মৌলসমূহকে একত্রে বলে প্রতিনিধিত্বকারী মৌল। এখন দেখো তো, প্রতিনিধিত্বকারী মৌলের নতুন একটা সংজ্ঞা কি আমি বলতে পারি? তাকায় দেখে বলো তো, তোমরা বলতে পারবা প্রতিনিধিত্বকারী মৌলের নতুন একটা সংজ্ঞা কি? হ্যাঁ, এ গ্রুপের মৌলগুলোকে একত্রে বলা হচ্ছে প্রতিনিধিত্বকারী মৌল। কারণ হচ্ছে দেখো, এই যে প্রথম যে দুইটা গ্রুপ, আমি একটু মার্ক করে দাঁড়াও, এই প্রথম দুইটা গ্রুপের মৌলকে তোমরা বলছিলা এস ব্লক, আর এই মৌলগুলাকে বলছিলা হচ্ছে পি ব্লক, তাই না? সো এই দুইটা গ্রুপেরই মৌলদের দেখো মাথার উপরে এ লেখা আছে। সো তাহলে আমরা আর এক ভাষায় বলতে পারি যে এ গ্রুপের মৌলসমূহকে একত্রে বলা হচ্ছে প্রতিনিধিত্বকারী মৌল। চলো আমরা একটু কথাটা লিখে নেই, কোথায় জানি লেখা আছে এখানে, আল্লাহ মাহবুব জানে। এই যে এস এবং পি ব্লকের মৌলসমূহকে একত্রে প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়, অথবা নতুন সংজ্ঞা দিচ্ছি, অথবা এ গ্রুপের মৌলসমূহকে একত্রে প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়। এবার আরো একটা কথা একটু লিখে নাও, সেই কথাটা হচ্ছে, মনে রাখবো আমরা একটা কথা, যত এ গ্রুপের মৌল তার
সর্বশেষ শক্তি স্তরে ততটি ইলেকট্রন থাকে। এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। কোনো একটা মৌল যত এ গ্রুপের মৌল হবে তার লাস্টের শেলে ততগুলো ইলেকট্রন থাকবে, মাস্ট, গ্যারান্টেড। আমার কথা কিছু বোঝো নাই? এই যে দেখো, এই যে দেখো, তুমি এই 1A গ্রুপ মিলাও, সোডিয়ামের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আমাকে একটু বলো তো। কারণ কি জানো, ও হচ্ছে 1A গ্রুপের মৌল, তাই এই ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম এদের সবার লাস্টের শেলে ইলেকট্রন বিন্যাস করে দেখো, 2টা ইলেকট্রন আছে, ওই যে 2A গ্রুপের মৌল। তাই এই এ আর বি সিস্টেমটা তোমাদের শিখতে কষ্ট লাগতেছে নাকি সহজ লাগতেছে আমাকে একটু বলেন তো। সান্দু, বলদ, এটা শিখতে আরো সহজ না? এটা তো শেখার কিছু নাই, 1 থেকে 18 গুণে গেলেই হয়ে যায়। এই এবি সিস্টেম শিখতে কঠিন, বাট একবার যদি শিখে ফেলতে পারো, তোমাদের কোনো ধারণা নাই, মানে কারো একবার যদি কোনোভাবে মাথায় বসায় ফেলতে পারো, তোমার লিটারালি কোনো ধারণা নাই যে তোমার পুরো পর্যায় সারণী তো দূরে থাক, পুরো 118টা মৌলের 14 গোষ্ঠী তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। মানে ও নিয়ে আর কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই আর কি। আচ্ছা, তাহলে এদের সবার লাস্টের শেলে যতগুলো ইলেকট্রন, গ্রুপ নাম্বার দেখবা তত। তুমি একটু কষ্ট করে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো, চলো আমি এখানে করতেছি। দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস বলেন, নাইট্রোজেনের ইলেকট্রন কটা? 7টা না? তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে আমাকে একটু বলো তো। 1s2 2s2 2p কত? 3। আমাকে বলো ওর লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে, গুনে দেখেন তো। ধর বেটা, 5টা না? 3 আর 2 5, বুঝছস তো নাকি? এই দেখ, এই দেখ, নাইট্রোজেন কোন গ্রুপের মৌল? 5A। যত এ গ্রুপের মৌল লাস্টের শেলে শিওর ততগুলো ইলেকট্রন থাকবে। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস বলেন আমাকে, ক্লোরিনের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে বলেন। ক্লোরিনের 1s2 2s2 2p6 3s2 3p কত? 5। লাস্টের শেলে ইলেকট্রন গুণে দেখো, 5 আর 2 7। ওই দেখো 7A গ্রুপের মৌল। না না না, বীর জন্য এটা খাটে না। এই জন্য তো বলছি যত এ গ্রুপের মৌল, আমি নিয়মটা কি লিখে দিছি একটু তাকায় দেখেন। যত এ গ্রুপের মৌল, দেখছেন, এ গ্রুপের জন্য এটা খাটে, অর্থাৎ প্রতিনিধিত্বকারী মৌল যারা, তাদের ক্ষেত্রে এটা খাটে। যারা অপ্রতিনিধিত্বকারী মৌল তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না আর কি, তাদের ক্ষেত্রে লাগে না বেসিক্যালি। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো না, আমাদের বেশি কাজে লাগে কোন মৌলগুলো বলো তো একটু। মানে আমাদের যত আলোচনা, যত ডিসকাশন, এই মৌলগুলো নিয়ে আমরা খুবই কম কথা বলি, খুবই কম। এদের মধ্যে 2-1টা মৌল আছে, আয়রন, জিঙ্ক, কপার, এই 2-1টা কাজে লাগে, বেসিক্যালি কাজে লাগে ওইগুলো আর এইগুলা। আমার কথা কি বুঝছো বন্ধুরা? ওকে, সো এইটা গেল পর্যায় সারণীতে বিভিন্ন গ্রুপের নাম্বারিং। বলো ফেরাস বলে কেউ নাই তো বাবা? ফেরাস না, মৌলটার নাম কি বলেন তো? আয়রন। আয়রন, আয়রন বলতে হবে। ফেরাম, ফেরামও বলা যাবে না, বলতে হবে আয়রন। তুমি যদি এফি দেখে বলো ফেরাম, তাহলে আমি তোমাকে বলবো এনে দেখে বলা লাগবে ন্যাট্রিয়াম, কে দেখে বলা লাগবে ক্যালিয়াম। তখন তুমি দেখবা বাড়িঘর ধুয়ে ভেঙে চুরে দৌড় দিছো, পাহাড়ে জঙ্গলে বসবাস করা শুরু করছো। ঠিক আছে, হ্যাঁ বলো আয়রন কি? চৌম্বকীয় পদার্থ আসলে ঠিক বলে না, এই 3টার নাম একটু জেনে নাও। আয়রন, কোবাল্ট আর নিকেল। হ্যাঁ, এই 3টা মৌল হচ্ছে মূলত ফেরোচৌম্বকীয় পদার্থ, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে আর কি, ফেরোচৌম্বকীয় পদার্থ। আচ্ছা, এখন ফেরোচৌম্বকীয় পদার্থ কি তোমাদের লেভেলে পড়ে না, এই জন্য আমি বলতেছিলাম না। আসলে জিনিসটা হচ্ছে কি, কিছু কিছু পদার্থ আছে চৌম্বক ক্ষেত্রের প্রতি প্রবল আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। মানে এটা হচ্ছে কেমিস্ট্রির সেন্সে বলতেছি, ফিজিক্সের সেন্সে ডেফিনেশনটা এরকম না আর কি। কিছু পদার্থ আছে না, চুম্বকের ধারে কাছে নিয়ে গেলে কি ঠাস করে টান দিবে বা ধাপ্পাত করে বিকর্ষণ করবে, ওই টাইপের পদার্থগুলোকে আমরা বলি হচ্ছে ফেরোচৌম্বকীয় পদার্থ। সো আয়রন, কোবাল্ট আর নিকেল, এই তিনজনের হচ্ছে মূলত চৌম্বক ক্ষেত্রের প্রতি প্রবল আকর্ষণ বিকর্ষণ থাকার কারণে আমরা ওদেরকে বলি ফেরোচৌম্বকীয় পদার্থ। বুঝেছো? তো চৌম্বকত্বের উপর ভিত্তি করে পদার্থ মূলত 3 প্রকার। এক টাইপের বলি আমরা ফেরোচৌম্বকীয়, আর একটা হচ্ছে প্যারাচৌম্বকীয়, আর একটা হচ্ছে ডায়াচৌম্বকীয়। এগুলো ইন্টারমিডিয়েটে উঠে শিখবা, বা ফিজিক্সে তোমাদের একটু থাকতে পারে, আমি জানি না। এই হচ্ছে কথা। সো এবার আর একটা বিষয় আমরা একটু জেনে নেই,
আমাকে একটু বলো তো, এটা তোমাদের গতদিন বলছিলাম কিনা জানি না, একই গ্রুপের মৌলদের কি ক্যারেক্টারিস্টিক্স একই রকম হয় নাকি একই পর্যায়ের মৌলদের ক্যারেক্টারিস্টিক্স একই রকম হয়? একই গ্রুপে মৌলদের ক্যারেক্টারিস্টিক্স একই রকম হয়। তোমরা কি টের পাচ্ছ আয়রন, কোবাল্ট আর নিকেল এই তিনটা যে মৌল, এদের যে কলামগুলো, এই কলাম তিনটাকে একটা গ্রুপ ডিক্লেয়ার করার পিছনে একটা লজিক কি পাইছো কেবল? চৌম্বক ধর্মটা একই রকমের। সো আরও পাবা, যত বড় হবে আস্তে আস্তে রিজন বুঝতে পারবা যে কেন এই তিনটা কলামকে একটা মাত্র গ্রুপ ডিক্লেয়ার করা হয়। জাস্ট এটা মাথায় রাখো, একই গ্রুপের মৌলদের ক্যারেক্টারিস্টিক্স একই রকমের হয়। ওকে, আবার একটু বল, বুঝি নাই। না 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 না, ভালো প্রশ্ন করছে। এদের এই কলামগুলো সব মৌলের নাই, বেসিক্যালি এই তিনটার প্রবল রকমের দেখা যায় আর কি। ঠিক আছে, আচ্ছা তারপরে চলো আরও কিছু জিনিসপত্র আমরা শিখে ফেলি। বাবারা, আমি কিন্তু পর্যায় সারণী প্রতিদিন আঁকবো, প্রতিদিন জিজ্ঞেস করবো। এই যে দেখো, গতদিন কিন্তু আমি মাত্র 3টা গ্রুপ লিখছিলাম, আজকে একটা এক্সট্রা গ্রুপ লিখছি, সাথে আবার গ্রুপের নাম্বারিং করছি। প্রতিদিনই আমি একটু একটু করে অ্যাড করবো। সো পর্যায় সারণী একদম ঠোঁটের আগে আসা লাগবে। পর্যায় সারণী যদি ঠোঁটের আগে না আসে, তার মানে বোঝো পরবর্তী প্রতিটা চ্যাপ্টার কেমিস্ট্রি পুরোটা পড়ার সময় তোমার যন্ত্রণার কোনো শেষ হবে না। এটা হাসিল করাই লাগবে যে কোনো মূল্যে হোক। ওকে, ও তোমাদের বইতে এরকম ছোট 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 করে এরকম 1 2 এরকম লেখা আছে আর কি, দেখবা। ঠিক আছে, এই যে দেখো 3টা কলাম মিলে একটা মাত্র গ্রুপ লেখছে, 8 লেখছে ছোট ছোট করে, তোমরা দেখতে পাচ্ছ না, এই হাতে পিডিএফ পাইলে তারপর দেখবা আর কি। ওকে, সো এরপরে চলেন পর্যায় সারণীতে বিভিন্ন পর্যায়ের গ্রুপের নাম। এটা তো মনে হয় গতদিন অল্প একটু লিখে দিছিলাম নাকি, আজকে আবার একটু লিখে দেই। বলেন বলেন। হ্যাঁ, প্রথম গ্রুপের নাম যেন কি দেখছিলাম আমরা? ক্ষার ধাতু দেখছিলাম। তার পাশের গ্রুপটা কি দেখছিলাম? মৃৎ ক্ষার ধাতু। ওকে, ক্ষার ধাতু এদেরকে কেন বলা হচ্ছিল? এরা মূলত পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এবং এরা যে ক্ষারগুলো তৈরি করে সেগুলো হচ্ছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো না? সো এই কারণে আমরা এদেরকে বলতেছিলাম অ্যালকালি মেটালস, বাংলায় বলে এদেরকে ক্ষার ধাতু, কারণ এরা সবচেয়ে শক্তিশালী ক্ষার তৈরি করে পানির সাথে বিক্রিয়া করে। এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলার কারণটা কি ছিল? আমরা বলবো না যে এদেরকে মাটিতে পাওয়া যায়, আমরা বলবো যে এদের অক্সাইডগুলোকে বা হাইড্রোক্সাইডগুলোকে মূলত মাটিতে পাওয়া যায়। এবং তোমরা কি একটা জিনিস জানো, ক্ষার কোনোদিন হাতে ধরছো কেউ? কাপড় কাচা সাবান খাতার কোনায় লিখে রাখো, গায়ে মাখা সাবান অ্যাসিডিক। গায়ে মাখা আমি যা কই আগে তাই লাগে, পোলা পাইনগুলা খালি কথা কয়, আগে লেখ গায়ে মাখা সাবান অ্যাসিডিক, অম্লীয়। আর কাপড় কাচা সাবান হচ্ছে ক্ষারীয়। আরও একটা জিনিস লিখে রাখো, যে সাবান যত অম্লীয় তার দাম তত বেশি। তার মানে আবার তুমি বোতল ভরে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেচতে বইছে না, মেলা দাম দিয়ে বললে না যে এটা খুব ভালো সাবান, গায়ে মাখো ভট্টায় যাবা, হ্যাঁ চামড়া টামড়া উঠে লাল হয়ে যেমন ধরো তোমরা গায়ে মাখা সাবান যেটা ব্যবহার করো, আর আমাদের ফেস ওয়াশ করার জন্য এক ধরনের ফেস ওয়াশ কিনতে পাওয়া যায় না? আমাকে বলো তো কোনটা বেশি অম্লীয় হবে বলেন, ফেস ওয়াশ নাকি গায়ে মাখা সাবান? মনে রাখবা, যত বেশি সেন্সিটিভ স্কিন তত বেশি অম্লীয় হবে আর কি, রাফলি এরকম বলা যায়। সো ব্যাপারটা হচ্ছে এই আর কি, যে ফেস ওয়াশটা অনেক বেশি অম্লীয় হবে গায়ে মাখা সাবানের চেয়ে, আর গায়ে মাখা কাপড় কাচা সাবান আরও বেশি ক্ষারীয় হবে। সো বেসিক্যালি ক্ষারীয় হচ্ছে তোমার বেশি হচ্ছে ওই কাপড় কাচা সাবানটা। সো এই কাপড় কাচা সাবান পানির মধ্যে গোলায় রাইখা তারপর হাতে নিয়ে দেখবা পিছলা পিছলা লাগে, দেখছো? গায়ে মাখা সাবানটাও পিছলা পিছলা থাকে, কিন্তু দেখবা তুমি ধরো গায়ে মাখা সাবানটা গা ধুইছো, মানে গোসল করছো, করার পরে না পানি টানি দিয়ে ঠিকমতো ওয়াশ করবা, চলে যাবে। কিন্তু কাপড় কাচা সাবান দিয়ে কাপড় কাচার পরেও অনেকক্ষণ দেখবা হাত কেমন পিছলা পিছলা লাগে, ওটা যাইতে চায় না। সো ক্ষারের দ্রবণটা হচ্ছে এরকম পিচ্ছিল হয় নর্মালি। একটু জেনে রাখো, সাথে আরও কতগুলো মজার ব্যাপার বলে দিই। সেটা হচ্ছে, তোমরা পুঁই শাক খাইছো? পুঁই শাকের ঝোল তরকারি, পুঁই শাকের ঝোল দেখছো না যেরকম পিছলা পিছলা হয়? ওইটা হচ্ছে ক্ষারের দ্রবণ, মানে ক্ষারের দ্রবণগুলো নর্মালি এরকম হয়। তারপরে তোমরা ঢেঁড়স খাইছো, যেটাকে আমাকে গ্রামে বলে ভেন্ডি বাজি খাইছো মনু? না খাবা? হ্যাঁ,
ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে ক্ষারীয়। সো এখন শোনো, এই শীতকাল সরি বর্ষাকালে তোমরা নানা বাড়ি দাদা বাড়ি গ্রামের বাড়িতে গেলে দেখবা কেন জানি তুমি পিছলা খাইতেছো, খালি আচার খাইতেছো মাটিতে। তার কারণটা হচ্ছে শ্যাওলা নাই, ক্লিয়ার মাটি, তাও তুমি আচার খাবা। তার কারণটা হচ্ছে এই যে ভদ্রলোকেরা ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের যে অক্সাইড থাকে মাটির মধ্যে, তারা পানির সাথে মিশে হাইড্রোক্সাইড ফর্ম করে, তার মানে ক্ষারে পরিণত হয়, আর ওই ক্ষারগুলো হচ্ছে পিচ্ছিল প্রকৃতির হয়। কেউ বোঝে না? ওকে, এবার বলো বন্ধু, কপার সিলভার গোল্ড এই যে গ্রুপটা, ইনাদেরকে কি বলা হয়? ইনাদেরকে বলা হয় মুদ্রা ধাতু গ্রুপ, ইংরেজিতে বলে হচ্ছে কয়েন মেটালস। এর ইংরেজি অ্যাকচুয়ালি বলা হচ্ছে কয়েনেজ মেটালস, ওটা একটা ভুল ইংরেজি, সঠিক ইংরেজি হচ্ছে কয়েন মেটালস। ওকে, আদি আমলে এইগুলা দিয়ে মুদ্রা বানানো হইতো, এই জন্য বলে মুদ্রা ধাতু গ্রুপ। তারপরে বলো এই গ্রুপটার নাম যেন আমরা কি শিখছিলাম? নিষ্ক্রিয় গ্যাস। এদের আরো নাম কি আছে বলো? এদেরকে বলে হচ্ছে ইংরেজিতে ইনার্ট গ্যাস। ইনার্ট শব্দের অর্থটাই হচ্ছে নিষ্ক্রিয়। এর বাংলায় আর একটা নাম আছে, একটু লিখে রাখো খাতায়, আমার এখানে লেখার জায়গা নেই। অভিজাত গ্যাস, অভিজাত গ্যাস বলে। ইংরেজিতে বলা হচ্ছে নোবেল, NOBEL, নোবেল। ওকে, তারপরে বলো তার আগের গ্রুপটাকে কি বলে? এটাকে কি বলে? হ্যালোজেন। হ্যালোজেন, হ্যালোজেন মানে কি বলেন? আরো ভালো করে জেনে নাও, হ্যালোজেন শব্দের সিফাত, মাইকটা বন্ধ করো। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী। সমুদ্রে যত লবণ পাওয়া যায় তার অধিকাংশই মূলত সোডিয়াম বা পটাশিয়ামের, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড অথবা আয়োডাইড, এরকম আর কি। আচ্ছা, তারপরে বলেন এই গ্রুপটাকে কি বলে? হ্যাঁ, বইতে লেখা আছে চ্যালকোজেন, আমি চ্যাল লিখতেছি না, এটাকে আমি সিম্পলি লিখতেছি চালকোজেন। চালকোজেন শব্দের অর্থ কি বলো? হ্যাঁ, কেন বলে এদেরকে চালকোজেন? তা তো কতি পারি না, এমনি সবাই কয় তাই আমরাও কই। চালকোজেন শব্দের অর্থ বলছি আকরিক উৎপাদনকারী। আমাকে একটু বলো আকরিক কি জিনিস? এই বেটা, আকরিক চিনোস না? হায় হায়, এ গরুগুলা তো। এই বেটা, শুনোস নাই যে কি জানি বলে, কয়লার খনি, গ্যাসের খনি, মাটির নিচে যেখানেই পাওয়া যায়, মাটির নিচে হোক আর পানির নিচে হোক আর আসমানের উপরে হোক, যেখানেই কোনো একটা কিছু পাওয়া যাবে তাকে আমরা বলি খনি, মিনারেল। আর যেখান থেকে, যেসব খনি থেকে কোনো একটা পদার্থের নিষ্কাশন মানে এক্সট্রাকশন আমাদের জন্য প্রফিটেবল হবে, আমরা লাভজনক উপায়ে নিষ্কাশন করতে পারবো, ওই খনিগুলাকে বলা হয় আকরিক। তোমরা আমার কথা বোঝো নাই? আমাকে বলেন তো অক্সিজেনের খনি কোথায়? বাতাসে। সো তোমরা যদি কেউ ভাবো যে খনি সবসময় মাটির নিচে থাকে, কোদাল খুন্তা দিয়ে খুঁজে বাইর করা লাগে, তা না, খনি বাতাসেও থাক। হ্যাঁ, বুঝি নাই চালকোজেন? না 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 না, নট নেসেসারিলি, আমার কথা আগে বোঝো। কাহিনী হচ্ছে যে কোনো জিনিসই, মানে শুধু যে গোল্ড খনি থেকে বের করে তা তো না, কয়লাও তো বের করি, ক্যালসিয়ামও তো বাইর করি, সোডিয়ামও তো বাইর করি আমরা খনি থেকে, তাই না? তো যেখানেই থাকবে কোনো একটা জিনিস তাকে আমরা বলবো খনি। কিন্তু যেসব খনি থেকে কোনো একটা কিছুর নিষ্কাশনটা লাভজনক হবে বা সহজে করা যাবে, ওটাকে আমরা বলবো হচ্ছে আকরিক। এখন আসেন, দুনিয়ায় যত আকরিক আছে, তোমরা সামনের দিককার চ্যাপ্টারগুলোতে 26 ব্যাচ পড়বে না, 27 ব্যাচের পড়া লাগবে। ওই যে কতিপয় খনিজ ধাতু ও অধাতু একটা চ্যাপ্টার আছে আর কি, সম্ভবত নবম নাকি দশম অধ্যায় জানি, ওই চ্যাপ্টারের মধ্যে ডিটেইল পড়বো আমরা। অনেকগুলো মৌলের খনিজ নিয়ে আলোচনা করব। তার মধ্যে কয়েকটার নাম তোমাদেরকে এখন একটু বলি, শোনো। ধরো একটা আকরিক আছে, নাম হচ্ছে গ্যালেনা। সংকেত হচ্ছে PbS, রাসায়নিক নাম হবে লেড সালফাইড। তারপরে ধরো কি বলে, কার নাম বলবো? হ্যাঁ, জিঙ্ক ব্লেন্ড নামে একটা আকরিক আছে, জিঙ্ক ব্লেন্ড, এটার প্রতীক সংকেত হচ্ছে ZnS। তারপরে ধরো কার কথা বলবো,
ক্যালামাইন নাম শুনছো? ক্যালামাইন, ক্যালামাইনের সংকেত হচ্ছে ZnCO3। তারপরে ধরো নাইটার নামে একটা আকরিক আছে, নাইটার, পটাশিয়াম নাইট্রেট, KNO3। এরকম হাজার হাজার আকরিক লেখা যায়, এখন আর লিখতে মন চাইতেছে না, থাকুক এই কয়টা, কথা বোঝো। আচ্ছা, তারপরে ধরো যে আয়রনের 3টা আকরিক আছে, নাম শুনছো তোমরা? হেমাটাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, আর একটা হচ্ছে লিমোনাইট। এই 3টা আকরিকই আয়রনের অক্সাইড, 3টা আকরিকই হচ্ছে আয়রনের অক্সাইড। সো এইবার দেখেন দুনিয়ায় যত আকরিক আছে এরা সবাই, খেয়াল করে দেখেন তো, কি হয়? সালফারের তৈরি, নাইলে কি বলেন তো, অক্সিজেনের তৈরি। তোমরা বোঝো নাই আমার কথা? যত আকরিক দেখবা, যত আকরিক দেখবা, কোনো আকরিকই দেখবা না মোস্টলি। তারপরে ধরো কপার পাইরাইটস, কপারের আকরিক এই মুহূর্তে মনে পড়লো, কপার পাইরাইটস নাম, CuFeS2। খেয়াল করে দেখো এটার মধ্যেও কি আছে? সালফার আছে। দ্যাটস ওয়াই এই যে গ্রুপটা অক্সিজেন সালফারের যে গ্রুপটা, এদেরকে আমরা বলি হচ্ছে চালকোজেন, বিকজ চালকোজেন শব্দটার অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী, উইচ মিনস দুনিয়ায় যত আকরিক আছে এদের সবগুলো বানাইতে গেলেই, যে কোনোটা বানাইতে গেলেই মোটামুটি অক্সিজেন সালফার লাগে। দ্যাটস ওয়াই এই গ্রুপটাকে বলি আমরা চালকোজেন। সবাই কি বুঝেছো? ওকে, ধন্যবাদ। সো এই যে দেখো আলাদা আলাদা করে লেখা হয়েছে, এই দুইটা হচ্ছে S ব্লক, এই মাথারটা হচ্ছে P ব্লক, হিলিয়াম বাদে, এই মাঝখানেটা হচ্ছে D ব্লক, আর নিচের দুইটা হচ্ছে F ব্লক। এই F ব্লকের মধ্যে এবার আমরা, বা এই সবগুলোর মধ্যে এবার আমরা ইয়ার নামগুলো একটু শিখে ফেলবো। কি নাম? পর্যায়গুলোর নাম শিখে ফেলবো। বলো তো আমাকে একটু, এই যে প্রথম যে পর্যায়টা হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে, এই পর্যায়টার নাম জানো? এই পর্যায়টাকে বলা হচ্ছে অতি ক্ষুদ্র পর্যায়। এরকম নাম দেওয়ার কারণটা কি? এই পর্যায়টা সবচেয়ে পিচ্চি, সবচেয়ে পিচ্চি। এই পর্যায়ে কয়টা মাত্র মৌল দেখছো? 2 পিস। এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? আমার মুখস্থ থাকে না, আমার বয়সও নাই। আচ্ছা, তারপরের যে পর্যায়টা লিথিয়াম বেরিলিয়ামের, ওই পর্যায়ে যে কয়টা মৌল, মানে 2 নম্বর পর্যায়ে 3 নম্বর পর্যায়ে একই সংখ্যক মৌল দেখতে পাচ্ছ। সো 2 আর 3কে আমরা একসাথে নাম দিব। 2 আর 3 নাম্বার যে পর্যায়টা, একে কি বলে বলো তো? এদেরকে বলবো হচ্ছে আমরা ক্ষুদ্র পর্যায়, এদেরকে বলবো ক্ষুদ্র পর্যায়। মানে এটা অতি ক্ষুদ্র, এটা ক্ষুদ্র। তারপরে বলেন, তারপরের 2টা পর্যায়ে একই সংখ্যক মৌল, এটা কি টের পাচ্ছ? এখন ভাবতেই পারো যে 2টা কেন, 4টা পর্যায়ে তো মনে হচ্ছে একই। 4টা পর্যায়ে আসলে একই না। এই যে হ্যাঁ, এই সেরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত যে মৌলগুলা, এই যে ব্লু মার্ক করছি আমি কেবল, এই সবগুলা মৌল কিন্তু এই যে ল্যান্থানামের এইখান থেকে একটার উপরে একটা তোমার দিকে আগায় আসছে। এই মৌলগুলো কিন্তু এরকম 3D তোমার দিকে আগায় আসছে, ঠিক আছে? আর এই অ্যাক্টিনাইডের এইখানে এই নিচের সবগুলো মৌল একসাথে বসে আছে এই জায়গাটাতে। সো যার ফলে নিচের পর্যায়ে 2টাতে ডিফারেন্ট সংখ্যক মৌল আছে আর কি। বলেন তাহলে এবার আমাকে একটু। হ্যাঁ, আসতেছি, ওইদিকে পরে যাচ্ছি। আগে আমাকে বলো এই 2টা পর্যায়ের নাম কি হবে তাহলে? এইটা ছিল অতি ক্ষুদ্র পর্যায়, এই 2টা ছিল ক্ষুদ্র পর্যায়, তাহলে এটার নাম কি দিব? এই 2টাকে বলা হচ্ছে দীর্ঘ পর্যায়। ঘ কেমনে জানি লেখে, অনেকদিন লেখি না, ভুলে গেছি। এই যে দীর্ঘ পর্যায়, লম্বা। আচ্ছা, তাহলে বলেন তো এই 2টা পর্যায়কে আমরা কি নাম দিব? তার নিচের 2টাকে, এই 2টাকে বলবো অতি দীর্ঘ পর্যায়, কারণ আসলেই অনেক লম্বা, ভয়াবহ লম্বা। কেমন লম্বা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না, ভয় পাবা তাই। অতি দীর্ঘ পর্যায়। সো তাহলে আমরা সবগুলা মোটামুটি পর্যায় এবং গ্রুপের নাম জেনে গেলাম। এর বাইরেও আরও গ্রুপের নাম আছে, এখন বলতেছি না, তোমাদের দরকার নাই, আজকে এতটুকু শিখলেই হবে আর কি। ওকে, চলেন তারপরে সামনের দিকে আগাই। সাধারণ ইলেকট্রন বিন্যাস শেখা লাগবে এবার, সাধারণ ইলেকট্রন বিন্যাস। সো প্রথম যে গ্রুপটা, তাদের কমন ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে আমাকে একটু বলেন তো? প্রথম গ্রুপের সাধারণ ইলেকট্রন বিন্যাস, এদের সবার ক্ষেত্রেই দেখবা NS1, যে ক্ষেত্রে N মানে কি বুঝাচ্ছি? ওর লাস্টের শক্তি স্তর সংখ্যা। যেমন একটু বলে দেই, এই যে
পর্যায়টা এই বরাবর তুমি পাবা হচ্ছে n ইকুয়াল টু কত বলো তো 1, এখানে পাবা n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3। আমার কথা কি বুঝেছো? মানে n বলতে আসলে পর্যায়ের সংখ্যাটা আমরা বুঝতেছি আর কি। আচ্ছা তাহলে আমি আর একটু লিখে নেই, দাঁড়াও। কত পর্যন্ত যাবে বলেন তো? 7 পর্যন্ত যাবে। তাহলে 4 5 6 7। আচ্ছা এটা গেল NS1। তাহলে তার পাশের যে গ্রুপটা ছিল আমাদের, ওদের ইলেকট্রন বিন্যাস কি হবে? এইটার হবে হচ্ছে NS2। ওকে, তারপরে এদেরটা পরে করতেছি। একটু ভেবে বলো তো, বুঝে শুনে, এই গ্রুপের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? এই যে গ্রুপটা, এদেরটা হবে হচ্ছে NS2 NP1। কেন বোঝা নাই? এটা আসলে কি 3A গ্রুপ না? একটু মনে করে দেখো তো 3A কিনা। কই গেল সে? দূরও। এই যে এটা ছিল 3A। তো তোমাদেরকে কি বলছিলাম, যত A গ্রুপের মৌল তাদের সবার লাস্টের শেলের ইলেকট্রন, তাদের সবার লাস্টের শেলে ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে ওটা যেহেতু 3A, তার মানে ডেফিনেটলি লাস্টের শেলে 3টা ইলেকট্রন হওয়া লাগবে। কেমনে হয়? NS2 আর NP1। তাহলে বলেন আমাকে একটু বুঝে এবার, এই গ্রুপের ইলেকট্রন বিন্যাস কি হবে? NS2 NP2। তোমরা আমার কথা মনে হয় বুঝতেছো না। এবার বলো এই গ্রুপের ইলেকট্রন বিন্যাস কি হবে? NS2 NP3। বুঝিস নাই? স্যার বুঝছি স্যার, স্যার বুঝছি সব, কিন্তু ক্লাসের পরে না মনে থাকে না। হ্যাঁ ভুলে যাই। এটা কি বল? NP4। তোর নানারা গরু চোর। দাঁড়া, এরপরে আমাকে বল তাহলে এইটা কি হবে? NS2 NP5। মনে পড়ে এরা কারা? ফ্লুরিন ক্লোরিন। কিছু বোঝো নাই বন্ধু? হ্যাঁ, তাহলে বলো তো বন্ধু, এই পাশের এই সান্দুকেটা এদের কি হবে? NS2 NP কত? 6। ওই যে NS2 NP6 মানে লাস্টের শেলে ইলেকট্রন দেখেন 8টা। বোঝো নাই? ওরে বাবা, ওই এক পিসই তো ব্যতিক্রম। আর ওই গান্ডু তো আসলে যে নীল রং দেয়া, মানে বুঝতেছো, গান্ডুর লোকেশন তো আসলে এই জায়গায়। বোঝো নাই বন্ধু? এইগুলো MCQ পরীক্ষা আসবে, ধুমাধুম পারতে হবে, ধুমাধুম পারতে হবে। দেখো এখন যে তোমার যেসব বন্ধুরা 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ দিয়ে শিখছে, তারা এগুলো এরকম পারবে না। তোমার যত ফাস্ট পারার কথা, ঠিক আছে? সো এটা কিন্তু অবশ্যই পারা লাগবে। এবার আসো একটা জিনিস বলে দেই, এই মৌলগুলাকে একসাথে বলা হচ্ছে ডি ব্লক মৌল। তো এদের ইলেকট্রন বিন্যাসটা আবার একটু খুবই মজার হয়। তোমাদের মনে থাকার কথা, এদের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়। এইখানে যে মৌলটা আছে এটা হচ্ছে ক্যালসিয়াম, মনে পড়ে আপনাদের? এটা হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, পটাশিয়ামের মৌল কত? 19 নাম্বার মৌল না? তার পাশেরটা তো ক্যালসিয়াম, তাই না? তাহলে এই মৌলগুলো সবার ইলেকট্রন বিন্যাসে তোমাদের কি মনে আছে 3p6 পর্যন্ত ইলেকট্রন কয়টা হয়? 18টা না? 3p6 মানে 18টা ইলেকট্রন। 3p6 এর পরে তাহলে 19 নাম্বার ইলেকট্রনটা কোথায় যাওয়ার কথা ছিল? 3d-তে যাওয়ার কথা ছিল, কিন্তু না যেয়ে কোথায় চলে যায়? 4s-এ চলে যায়। আচ্ছা, 4s-টা ভরে তারপরে আবার ফেরত আসে 3d-তে। তার মানে আমরা একটা কাজ করবো, এদের সবার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পারবা সেটা হচ্ছে 4s-এ আগে ইলেকট্রন ঢুকছে 2টা মোটামুটি, তার আগে এসে তার আগের যে উপশক্তি স্তর 3d, তারপরের মধ্যে ঢুকবে। এখন তাহলে একটু ভাবেন তো 3d-তে কয়টা ইলেকট্রন ঢুকতে পারে বলো? একটা থেকে শুরু করে 10টার মধ্যে যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, কিন্তু 3d 1 to 10। আর 4s-এ কত লেখা লাগবে বলো তো আমাকে একটু? 1 to 2। কেন 1 to 2 লিখলাম? কারো কারো কিন্তু একটা ইলেকট্রনও থাকবে, মনে আছে? ক্রোমিয়াম আর কপারের 4s1 থাকে। সবাই বুঝছিস আমার কথা? ওকে, সো এই যে ইলেকট্রন বিন্যাসটা লিখলাম, এই ইলেকট্রন বিন্যাসটা কাদের লিখলাম? এটা কিন্তু লিখছি ডি ব্লক মৌলের। ডি ব্লক মৌলের কমন ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এইটা। সো এই জিনিসগুলো পরীক্ষায় ভয়াবহ রকমের আসে, MCQ-তে বিশেষ করে। সো আসলে যেন অবশ্যই লিখতে পারেন, আমি ওইভাবে লিখে রাখলাম, খেয়াল রাখেন আর কি। কি কালার দিলে যে হবে আল্লাহ জানে। আচ্ছা, দিলাম পিঙ্ক কালার। ওকে,
আচ্ছা এফ ব্লকেরটা আজকে আর দেখাচ্ছি না, মাথায় অনেক গ্যাঞ্জাম হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করবো, হাতে প্র্যাকটিস করবো, হাতে লিখে লিখে এরকম প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আমি সব কালার ঠিক মতো এভাবে লিখছি আর কি। আচ্ছা ওরে আল্লাহ, ইতিহাস, ইতিহাসের নাম পাতিহাস। ও সরি, না এখানে আসলে এই যে 3D 1 to 10 আর 4S 1 to 2 লেখছি, এটাও সঠিক। এটা কোথায় জানিস, এটা হচ্ছে এই কয়টা মৌলের দ্বারা। ভালো কথা বলছস। হ্যাঁ, প্রথম যে পর্যায়টা এই কয়টা মৌলের কাহিনী হচ্ছে এইটা। এর নিচের যে পর্যায়টা এদের হচ্ছে কত হবে বলেন তো? 4D 1 to 10, 5S 1 to 2, বুঝেছো? হ্যাঁ, তারপরটা হবে 6, তারপরটা হচ্ছে 7। সো তুমি যে টেকনোলজি বলছো ওইটা করে ফেলি তাহলে ভালো হবে। সেই টেকনোলজিটা হইতেছে, এখানে আমরা কি লিখবো বলেন তো? এখানে লিখবো হচ্ছে, এখানে তুমি চাইলে NS 1 to 2 লিখতে পারো, তাহলে এখানে কত লিখবা? N-1। অথবা তুমি যদি এখানে N লেখো তাহলে এখানে কি লিখবা? N+1। বাট লেখার নিয়ম এটা বেসিক্যালি, লাস্টে N দেয় আর তার আগেরটা হচ্ছে N-1 দেয় আর কি। ওকে, ও তা তো আমি জানি না, ইংরেজি বইতে দেখতে হবে, আমাকে একটু মনে করে দিস, আমি দেখে জানাবো রাতে আর কি। ঠিক আছে? ভেরি শর্ট পিরিয়ড, শর্ট পিরিয়ড, লং পিরিয়ড। এই দীর্ঘ পর্যায়কে আসলে লং পিরিয়ড বলে, এটা জানা আছে। ভেরি লং পিরিয়ড, ভেরি ভেরি লং। ঠিক আছে? ইংরেজি, আমি তো এমনি ইংরেজিতে মারাত্মক ভালো। ওকে, এইগুলা কি? ওরে আল্লাহ, ইতিহাসের নাম পাতিহাস। আচ্ছা দেখো বন্ধু, ধরো একটু আমরা সভ্যতার আদি যুগে চলে যাই। ধরো আমরা গুহায় বসবাস করি, তো আস্তে আস্তে মানুষ বিভিন্ন কিছু আবিষ্কার করতেছে। আগুন জ্বালায় কিভাবে, ছাকা বানায় কিভাবে, রান্না বাড়া করে কিভাবে, এগুলো মানুষ শিখতেছে। হাল চাষবাস করে কেমনে, কৃষিকাজ করে। তো এখন ধরো তোমার বাসায় কি কি আছে? তোমার বাসায় হাল চাষ করার জন্য লাঙ্গল আছে, তোমার আব্বু গতকালকে বানাইছে, আবার আম্মু গতকালকে বানাইছে খুন্তি, এটা দিয়ে রান্নাবান্না করা যায়। তো তোমাকে বলছে ঘরটা গুছা। আব্বু কার জানি বাসায় প্রচুর আওয়াজ, আল জিহাদের বাসায় ভয়াবহ আওয়াজ, বাচ্চা কাচ্চা কাঁদতেছে। আচ্ছা কি যেন বলতেছিলাম, তো তোমার বাসায় এই জিনিসপত্র আছে, আব্বু আম্মু বলছে এগুলো গুছা। তো তুমি করছো কি? খুন্তির লগে কোদাল, লাঙ্গল, গরুর ঘোড়ার খুর সব একসাথে ধুয়ে দিছো। তাহলে কি তুমি বোঝো আসলে কোনটা কোন ধরনের? তুমি তো বোঝো না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, পদার্থগুলোকে ক্লাসিফাই করার চেষ্টা মানুষ বহু আগে থেকেই করে আসতেছে। তার মধ্যে ডোবেরাইনার একটা চেষ্টা করছিল। তার চেষ্টাটা কেমন ছিল? সে দেখছিল কিছু কিছু মৌলের না ক্যারেক্টারিস্টিক সিমিলার, ভৌত বা রাসায়নিক ধর্মগুলো কাছাকাছি। সো তখন উনি মৌলগুলোকে না এমনভাবে সাজানোর একটা চেষ্টা করছে যেখানে 3টা করে মৌল সাজাইছে। যে 3টা মৌলকে সাজাইলে দেখা গেছে মানে এমন একটা সিরিয়ালে সাজানো যায় যাদের ক্ষেত্রে ওই প্রথম আর শেষ মৌলটার যে পারমাণবিক ভরের গড় সেটা হয় ঠিক মাঝখানের মৌলটার সমান, মাঝখানের মৌলটার পারমাণবিক ভরের সমান। তোমরা মনে হয় আমার কথা বোঝো নাই। এই যে তিনি এরকম কয়েকটা ট্রায়াড বানাইতে পারছিলেন, এগুলাকে নাম দিছিলেন ট্রায়াড। বাংলায় কি বলে জানি? ত্রয়ী। বাংলায় বলা হচ্ছে ত্রয়ী। যে লিথিয়াম আর পটাশিয়াম, দেখো এখনো পর্যন্ত আজও অব্দি নতুন যে পর্যায় সারণী সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলেই লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম কিন্তু একই গ্রুপের মৌল এবং আসলেই তারা পরাপর এইভাবেই আছে। তার মানে মানুষ কিন্তু একবারে হুট করে মেন্ডেলিভের পর্যায় সারণী পর্যায়ে আসে নাই, বিভিন্ন মানে ইশারায় ইঙ্গিতে চেষ্টা করছে আর কি। হ্যাঁ, যে কিভাবে বানানো যায়। এই যে এখনো পর্যন্ত হ্যালোজেনগুলো আমাদের এই সিকোয়েন্সে আছে। তাহলে ডোবেরাইনারের ত্রয়ীর কাহিনী কি ছিল? এমনভাবে 3টা করে মৌল নিয়ে উনি এক একটা ত্রয়ী গঠন করছিলেন, যে ক্ষেত্রে প্রথম এবং শেষ মৌলের পারমাণবিক ভরের গড় কি হবে? মাঝখানের মৌলের পারমাণবিক ভরের সমান। এই আর কি, একেবারে হুবহু সমান হইতে হবে তা না, কাছাকাছি যাবে আর কি। এটা দেখে উনি বুঝছিলেন যে এরা একসাথে থাকবে আর কি। সো দ্যাট ওয়াজ হিজ কাহিনী, এই আর কি। এরপরে চলো, জোরে বলো, বুঝি নাই। মানে কাহিনী হচ্ছে যে তখনও তো গ্রুপ বলে কোনো কিছুর আইডিয়া মানুষের কাছে ছিল না। সে জাস্ট মৌলগুলোকে সাজানোর চেষ্টা করছিল। সো তার কাছে মনে হয়েছিল মেবি এরকম 3টা করে মৌল দিয়ে সারা দুনিয়ার সব মৌল সাজায় ফেলা যাবে। তখনও খুবই অল্প সংখ্যক মৌল আবিষ্কার হয়েছিল। সো সে মোটামুটি কয়টা জানি এরকম ট্রায়াড বানাইতে পারছিল, মনে হয় 4-5টা সেট বানাইছিল। তারপর আর দেখে যে মৌল বসাইতে পারতেছি না, তো পরে আর কি বাদ দিছে যে ভাই এটা দিয়ে হইতেছে না আর কি। ওকে, তারপরে চলেন নিউল্যান্ডের অষ্টক।
আমি আগে ভাবতাম নিউল্যান্ড সাহেব মনে হয় সঙ্গীতজ্ঞ ছিলেন, গান টান গাইতেন। আসলে ব্যাপারটা এরকম কিছু না, সে সঙ্গীতের কোনো মানুষই ছিলেন না, সে বিজ্ঞানেরই মানুষ ছিলেন। বাট সামহাও তার কাছে মনে হয়েছিল দুনিয়াটা মিউজিকের মতো। মিউজিকে যেমন আমরা কি দেখি, সা রে গা মা পা ধা নি, এরপর আবার কি সা, তার মানে আবার রিপিট হচ্ছে, সাউন্ডগুলো রিপিট হচ্ছে। সো তার মানে উনি এরকম 7টা করে মৌল বসানোর পরে 8ম যে মৌলটা আবার এই পাশ থেকে বসাইছেন, উনি খেয়াল করছেন এদের ক্যারেক্টারের মধ্যে মিল আছে, এদের ক্যারেক্টারের মধ্যে মিল আছে, এদের ক্যারেক্টারের মধ্যে মিল আছে। মানে নিচে নিচে যে মৌলগুলো বসতেছিল এদের ক্যারেক্টারের মধ্যে মিল খুঁজে পাচ্ছিলেন। এবং স্টিল নাও বর্তমানে যে একবার লেটেস্ট পটেশনী আমাদের কাছে আছে, সেইখানে দেখো তার মধ্যে কি অনেক কিছু মিলে যাচ্ছে না? এই যে দেখেন, এগুলোতে স্টিল নাও একই জায়গায় আছে। আবার আবার গ্যাঞ্জামও আছে, দেখো এই যে গ্যাঞ্জাম আছে কিন্তু। হ্যাঁ, অক্সিজেন কি হয়েছে? হ্যাঁ, অক্সিজেনের পরে তো ফ্লুরিনই বসাইছে, ঠিকই তো আছে। ও হ্যাঁ হ্যাঁ, এইখানে গ্যাঞ্জাম আছে, কিন্তু আবার দেখো এই যে হাইড্রোজেন ফ্লুরিন মিলতেছে, এই দুইটা মিলতেছে, এখানে মিলছে, এখানে মিলছে, এখানে মিলছে, আবার এই ক্রোমিয়াম মিলতেছে না, কার্বন সিলিকন মিলছে, টাইটেনিয়াম মেলে না, নাইট্রোজেন ফসফরাস কিন্তু স্টিল নাও মিলে গেছে, ম্যাঙ্গানিজ আবার মেলে না, আয়রন মেলে নাই, কিন্তু অক্সিজেন সালফার ঠিকই মিলছে। তার মানে দেখছো মানুষ এই যে চেষ্টাগুলো করতেছিল, এই চেষ্টাগুলোকে তুমি তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারবা না। জাস্ট লাইক আমি তোমাদেরকে যেমন সেকেন্ড চ্যাপ্টার পড়ানোর সময়, সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার পড়ানোর সময় বারবার করে বলছি, থার্ড চ্যাপ্টার, যে রাদারফোর্ড যে চেষ্টা করছিল পরমাণুর মডেল সম্পর্কে আইডিয়া বাইর করতে, যেগুলোর মধ্যে অনেক কিছু ভুল ছিল, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন তুমি তাকে নিয়ে হাসি তামাশা করবা। ওই বেটা ট্রাই করছিল বলেই বোর আরও রাস্তা পাইছিল, সঠিক রাস্তা পাইছিল, তাই না? সো ব্যাপারটা এরকম আর কি। সো দ্যাট ওয়াজ নিউল্যান্ডস অক্টেভ, অষ্টক সূত্র বলে আর কি বাংলা এটাকে, বা অষ্টক সূত্র মানে নিউল্যান্ডের অষ্টক বলে আর কি। ওকে, এই যে ওনার হাতের লেখা, ওনার যে রয়্যাল সোসাইটি অফ সায়েন্সে সে যে তার পেপার সাবমিট করছিল, সেখানে এই জিনিস দিছিল, এবং তাকে নিয়ে পরে অনেক বিজ্ঞানী হাসাহাসিও করছিল এই কারণে যে কি হাস্যকর কথাবার্তা দিছিল, অমুক তমুক। যাই হোক, এরপরে আসো, তোমাদের বইকে এটার নাম আছে, লুথার মেয়ারের পারমাণবিক আয়তন কার্ভ। আচ্ছা, এটা সম্পর্কে একটু শুনে রাখো, শুধু হালকা একটু শুনে রাখো। উনি করছিল কি, পরমাণুর যে আয়তন, মানে পরমাণু তো গোলাকার, তার ব্যাসার্ধ থেকে তো আমরা 4/3 πr³ করে তার আয়তন বাইর করতে পারি। সো পারমাণবিক ভরের বিপরীতে এদিকে অ্যাটমিক ম্যাস আর এদিকে হচ্ছে অ্যাটমিক ভলিউম, এই অনুযায়ী উনি হচ্ছে একটা গ্রাফ আঁকছিলেন। সেই গ্রাফের মধ্যে উনি অনেক মিল খুঁজে পাইছিলেন, যে এরা একটা সার্টেন সিকোয়েন্সে, ধর্মগুলো মানে ধর্ম না, এদের এই গ্রাফটা চেঞ্জ হচ্ছে। দেখো খেয়াল করে, আমি একটু হালকা করে দেখাই। এই যে একটা স্পাইক আছে, দেখতে পাচ্ছ, হিলিয়াম বরাবর একটা স্পাইক আছে। স্পাইক বুঝো, এটা কাটার মতো খুচুং করে লাভ দিছে, বুঝছো? কেউ বুঝতেছে না আমার কথা, আমি একা একা কথা বলতেছি, দাঁড়াও। ঘুচুং, এরপর আবার দেখো একটা ঘুচুং আছে, ছোট ঘুচুং, আবার একটা ঘুচুং, মানে এরকম না, এই যে ঘুচুং মারছে দেখছো, সিমিলার জিনিসের রিপিটেশন আছে আর কি। সো এটা যদিও খুব বেশি ভালো একটা চেষ্টা হয় নাই, বাট ই ট্রাইড। এই এরকম ঘুচুং ঘুচুং আছে, মানে সে বলছিল যে এই লাস্ট মাথা বরাবর ক্যারেক্টারিস্টিক্সের মিল থাকবে, কিন্তু দেখো অনেক জায়গায় মেলে না। হিলিয়ামের সাথে মনে হচ্ছে সোডিয়ামের মিল, আবার সোডিয়ামের সাথে কিন্তু পটাশিয়ামের ঠিকই মিল পাওয়া গেছে। তোরা কি বুঝতেছিস আমার কথা বাবা? এখানে সোডিয়াম লেখা ছিল, এই যে এটা হাতে পাইলে দেখিস আর কি স্লাইডটা, এখানে সোডিয়াম। আচ্ছা, আমি এখানে লিখি যে এই মাথায় আছে হচ্ছে সোডিয়াম, এটা দেখা যাচ্ছে লাল রং, দেখা যায় না। আচ্ছা, আমি কালো দিয়ে লিখি, দাঁড়াও। এই যে এই স্পাইকের মাথায় আছে সোডিয়াম, এখানে আছে হচ্ছে দেখো পটাশিয়াম, এখানে আছে দেখো রুবিডিয়াম। সো দেখেন তো কিছু কিছু মেলে না, আমার কথা কি বুঝছো তো? সো কিছু কিছু জায়গায় সে মিলাইতে পারছিল আর কি। আচ্ছা, এরপরে আসল ওস্তাদের জিনিস, এই যে আমার সবচেয়ে পছন্দের, এবং আমার কেন জানি মনে হয় এই ভদ্রলোকের কাছ থেকে অনেক আইডিয়া মেন্ডেলিভ চুরি করছিল। তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? ঠিকমতো দেখা যাচ্ছে না। এইটাকে বলে হচ্ছে টেলুরিক স্ক্রু। তোমরা কি জানো একটা মৌলের নাম আছে টেলুরিয়াম? ওইখান থেকে নামটা হয়েছে হচ্ছে টেলুরিক, TELLURIC। হ্যাঁ, কি চুম্বক মানে? ও তা জানি না কত নাম্বার হবে আর কি, কিছু একটা। আচ্ছা, টেলুরিক স্ক্রু। আচ্ছা, আমাকে ক্ষমা করো বাবা, কত নাম্বার হলো ব্যাপার না, মনোযোগ দিয়ে শোন। স্ক্রু জিনিসটা কি? স্ক্রু তো সবাই দেখছো, ওই যে পেঁচায় পেঁচায় লাগায় যে, তাই না? পেরেকার স্ক্রুর মধ্যে ডিফারেন্স আশা করি বুঝো। সো স্ক্রুর কাহিনী এটা কেডা? হ্যাঁ,
স্ক্রুর কাহিনী কি, স্ক্রুতে যেটা হয় একটা থ্রেড কাটা থাকে, রাইট? একটা স্পাইরাল একটা থ্রেড থাকে, যে থ্রেড বরাবর যদি তুমি আগাইতে থাকো মানে যাইতে থাকো, তাহলে তোমার কি হবে, লিনিয়ার ডিস্টেন্স ওভারকাম হবে না, বাংলায় কি বলে, মানে রৈখিক একটা সরণ হবে, এটা বোঝো তো নাকি? ওকে, সো উনি একটা সিলিন্ডারের গায়ে এরকম স্পাইরালি মৌলগুলাকে বসাইছিলেন ক্যারেক্টার অনুযায়ী। বসানোর পরে দেখছিলে, হ্যাঁ বোঝো নাই, মানে ধরো একটা স্ক্রু আছে তোমার কাছে, বলতেছি শোনো, তোমার কাছে একটা স্ক্রু আছে, হ্যাঁ, তোমার যে স্ক্রুটা ঢিলা ওইটা খুলে গেছে আর কি, বুঝলে? এইটার গায়ে একটা ধরো স্ক্রু আছে, স্ক্রু কিভাবে আঁকে আল্লাহ মাহবুদ জানে, কিভাবে আঁকবো আল্লাহ খোদা তাআলা। আচ্ছা ওই যে বুঝছিস তো, মানে আঁকছি আর কি, একটা স্ক্রু আছে আর কি, এরম কিরম জানি আছে আর কি। এখন আমরা করছি কি, মৌলগুলাকে পরাপর সাজায় গেছি, ধরো এইভাবে একটা সার্টেন ডিস্টেন্স পরে পরে, বোঝো নাই, মৌলগুলাকে এরকম সাজায় গেছি, এই যে। আরে না না বাবারে, ক্যারেক্টার অনুযায়ী বললাম না, ধর্ম অনুযায়ী, প্রপার্টি অনুযায়ী সাজায় যাওয়ার পরে উনি দেখছে যেটা একই ক্যারেক্টারের মৌলগুলো মোটামুটি ভার্টিক্যালি সেম জায়গায় এসে পড়ছে। কিছু মনে হয় বোঝো নাই আমার কথা। সিমিলার ক্যারেক্টারের মৌলগুলো ভার্টিক্যালি একই জায়গায় এসে পড়ছে। যেমন ধরো এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো এইখানে পটাশিয়াম লেখা, এইখানে এই যে সোডিয়াম, এইখানে এই যে আবার দেখেন লিথিয়াম। সো আমি যদি একটা দাগ টানি তাহলে তোমরা দেখতে পারবা এই যে পটাশিয়াম সোডিয়াম লিথিয়াম, দাগটা কি বোঝা যাচ্ছে আদৌ? দাগটাই তো বোঝা যায় না, দাঁড়াও একটু মোটা করে দিই। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাইতেছে, হ্যাঁ এই আর কি। সো এরকম মিল পাওয়া গেছে, হ্যাঁ। তারপরে দেখো তার ঠিক গায়ে গায়ে আছে, পটাশিয়ামের গায়ে গায়ে আছে কে, ক্যালসিয়াম আছে, আবার এখানে সোডিয়ামের গায়ে গায়ে আছে ম্যাগনেসিয়াম, আবার বেরিলিয়াম একটু দূরে সরে গেছে, বাট আইডিয়া পাওয়া যাচ্ছে তাই না? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বেরিলিয়াম একই রেখা বরাবর থাকবে আর কি। সো এরকম একটা ধারণা পাওয়া গেছিল। আমি কেন বলতেছি যে কি বলে নাম কি, যে মেন্ডেলিভ এইখান থেকে অনেক আইডিয়া চুরি করছিল, সেটা তোমরা বুঝবা। ও তোমরা তো এইখান থেকে দেখেও টের পাচ্ছ, এই যে পটাশিয়ামের লাইন বরাবর দেখো একেবারে হুবহু সোডিয়াম আছে, দেখা কি যাচ্ছে? এটা হালকা একটু দেখা যাচ্ছে মনে হয়। সোডিয়ামের পটাশিয়ামের লাইন বরাবর সোডিয়াম, ওই লাইন বরাবরই দেখো একেবারে লিথিয়াম আছে। ক্যালসিয়ামের লাইন বরাবর ম্যাগনেসিয়াম আছে, কিন্তু বেরিলিয়াম আবার একটু এক ঘর ডানে সরে গেছে, হালকা একটু এদিক ওদিক যাবে আর কি, স্বাভাবিক। আচ্ছা, সো এবার তোমাদের জন্য আমি একটা জিনিস দেখাবো আর কি। আপনাদের জন্য টুপি ভরে মিলাদ হবে। তোমরা কি একটু জুম করো, বন্ধুদেরকে দেখাই। লুঙ্গি পরেছো? কোনোদিন লুঙ্গি পরেছো বন্ধুরা? লুঙ্গি পরো নাই? চলো তোমাদেরকে একটু লুঙ্গি পরাই। দাঁড়াও, তোমাদের একটা জায়গায় বেশ খটকা লাগছিল তাই না? পর্যায় সারণীতে আমি যখন এ আর বি সিস্টেম দেখাইছিলাম, এই যে দেখো কোথায় গেল, কোথায় যেন গেল, এই যে, হ্যাঁ দেখতে পাচ্ছ 1 পরে 2 শুনতে পাচ্ছিস তো নাকি? 1 পরে 2 তারপরে 3B-তে আসছিলাম। বিতে কেন আসছিলাম? কারণ ভাই নিচে নামলে বি বলতেছি, স্বাভাবিক ব্যাপার। 4B 5B 6B 7B তারপরে 8, তাও বুঝলাম। তারপরে কেন জানি 1B তারপরে আবার 2B, অদ্ভুত লাগতেছিল না? লাগার কারণটা একটু বোঝো তোমরা, একটু এইটুকু বোঝো। আমি একটা কিছু জিনিস মুছে দিচ্ছি, দেখো তো কি মুছতেছি, তোমরা একটু আমাকে বলবা। আমাকে একটু বললো যে আমি এটা কি মুছলাম, বলেন কি মুছে দিলাম? এস ব্লক মুছে দিলাম। আচ্ছা, আরও কিছু জিনিস একটু মুছে দেই, বলো কি মুছে দিচ্ছি? পি ব্লক মুছে দিলাম। তার মানে কি আমাদের কাছে কি পড়ে থাকলো বলেন তো? ডি ব্লকটা পড়ে থাকলো না? ডি ব্লক মানে কি? মানে এস আর পি ব্লককে আমরা বলছিলাম হচ্ছে প্রতিনিধিত্বকারী অংশ। তার মানে এই পার্টটা কি প্রতিনিধিত্ব, মানে অপ্রতিনিধিত্বকারী অংশ না, মানে বি সাব গ্রুপ। আচ্ছা এবার দেখো সেই বি সাব গ্রুপটা আমার হাতে যে কাটা আছে, আর একটু জুম দেখো তো, মিলায় দেখো তো মেলে কিনা।
আরো আরো ওকে, দেখতে পাচ্ছ এইখানে প্রথমে কি স্ক্যান্ডিয়াম, তাই না? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ওকে, স্ক্যান্ডিয়াম বরাবর কত লেখা আছে লাল কালি দিয়ে দেখেন তো, দেখা যাচ্ছে 3B। হ্যাঁ, ফোকাস বাটনে হাফ প্রেস করো। ওকে পারফেক্ট। হ্যাঁ আচ্ছা, 3B, 4B, 5B, 6B, 7B, তারপর 3টা কলাম মিলে 8, তারপরে 1B, তারপর 2B। এবার খেয়াল করো, একটু আগে আমি কেন বলতেছিলাম যে টেলুরিক স্ক্রুর কাছ থেকে মেন্ডেলিভ আইডিয়াটা চুরি করছিল। শোনো, আমার মতে পর্যায় সারণীটা জিনিসটা আসলে একটু তাকায় দেখো, এরকম মানে যেটাকে তুমি আসলে ফ্ল্যাট দেখতেছো, তাই না? তুমি তো এরকম ফ্ল্যাট দেখতেছো, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এরকম লুঙ্গি পরার মতো এরকম গোল মোড়ানো। যখন তুমি এরকম মোড়ায় ধরবা তখন তুমি আরো অনেক ক্লিয়ার আইডিয়া পাবা যে আসলে ঘটনাটা কি। খেয়াল করে দেখেন তো, এই যে কপারের গ্রুপটা কত, 1B না? তার ঠিক পাশের গ্রুপটাই দেখেন তো কত, জিঙ্কের গ্রুপটা 2B। তার ঠিক পাশের গ্রুপটাই আবার দেখেন তো ঘুরে আসছে কোনটা, স্ক্যান্ডিয়াম না, 3B। 4, 5, 6, 7, 8, আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তোমরা আমার কথা বোঝো নাই বন্ধু? পৃথিবীটা কি অদ্ভুত সুন্দর। এরকম ফ্ল্যাট করে ধরার কারণে আমি বুঝতেছিলাম না। কেন বুঝতেছিলাম না? বিকজ জিনিসটা তো আসলে গোল। গোল জিনিসকে যখন এরকম কেটে ধরা হয়েছে সোজা করে, দ্যাটস আমরা বুঝতে পারতেছিলাম না। সো আমি কেন যে বলি যে মেন্ডেলিভ আসলে টেলুরিক স্ক্রুর কাছ থেকে, বুঝি নাই কি কোনটা। মেন্ডেলিভ বলতে অনেক আগে থেকে এইভাবে চলে আসতেছে। এক্স্যাক্টলি মেন্ডেলিভের করা ছিল কিনা আই অ্যাম নট শিওর, আমার এই মুহূর্তে মনে নাই, আমাকে একটু দেখে বলতে হবে আর কি, আমি দেখে জানাইতে পারবো। বাট মেন্ডেলিভের আমল থেকে এভাবেই চলতেছে। মানে মেন্ডেলিভের বহু পরের লোক কিন্তু তোমার বোর, বুঝো নাই যে 1, 2, 3, 4, 5, 6 করে 18 পর্যন্ত গেছে, এটা বোরের আইডিয়া, অনেক পরের আইডিয়া আর কি। সো দ্যাট ওয়াজ দ্য থিং। শুধুমাত্র আমি তোমাদেরকে বি যে সাবগ্রুপকে লুঙ্গি পরায় দেখাইলাম। তোমরা আরেকটু বড় হইলে তারপরে আমি তোমাদেরকে এ সাবগ্রুপে লুঙ্গি পরায় দেখাবো, যে ওইটা আরো বেশি সুন্দর, ওইখানে আরো অদ্ভুত একটা ঘটনা ঘটে। সো তখন বুঝবা যে প্রতিনিধিত্বকারী যে অংশটা সেইটা একটা লুঙ্গি, মানে বুঝছো না, একটা রাউন্ড অবজেক্ট, সিলিন্ড্রিক্যাল অবজেক্ট বেসিক্যালি। আর বি সাবগ্রুপ যে পার্টটা, ওইটা আর একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট। সো বেসিক্যালি দিস টু সিলিন্ডার্স, মানে বেসিক্যালি পর্যায় সারণীতে দুইটা সিলিন্ডার ফ্ল্যাট করে দেখানো হয় বলে আমরা কিছু বুঝি না, হা করে ছায়া থাকি। সো দ্যাটস দ্য থিং। ওকে, আশা করি বোঝাছো বন্ধুগণ। এখন চলো এগুলো সব ডিলিট করেছি, আবার ঠিক করে দেই, তা নাহলে পরে কানবা। কি কি জানি আবার বেশি চলে গেল। হ্যাঁ ঠিক আছে, তারপরে চলেন, কোথায় ছিলাম, টেলুরিক স্ক্রু দেখলাম। তারপরে আসো আমাদের ওস্তাদের কাছে। সে ওস্তাদ কি বলছিল, মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো হয় তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী ক্রমান্বয়ে পরিবর্তিত হইতে দেখা যায়। এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র, যে সূত্রানুযায়ী মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সারণীটা বানাইছিলেন। তাহলে কথাটা কি ছিল, মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে, লুক অ্যাট দ্যাট থিং, কি অনুসারে সাজাইতে বলছে, পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো যায়, তাহলে বলছিলেন যে তাদের ক্যারেক্টারিস্টিক্স ক্রমান্বয়ে চেঞ্জ হবে। এবং জিনিসটা উনি কিন্তু একবারে দেন নাই। 1869 সালে প্রথমে সে যখন সাবমিট করে মানে বিজ্ঞানীদের কাছে, তখন তার পর্যায় সারণীটার চেহারা ছিল এরকম। দেখো তো, এটার সাথে কোনো মিল খুঁজে পাও এখনকার পর্যায় সারণীর? এটা হচ্ছে 1870 সালে, আর একটু গুছায় দেয়, তোমরা দেখলে বুঝবা জিনিসটা অনেক খাড়া ছিল, একটু কাইত হয়ে গেছে। এটা হচ্ছে 1871 সালের জিনিস। হ্যাঁ, পরে ফাইনাল যে ভার্সনটা দেখি আমরা, সেটা তো দেখতেই পাচ্ছ। সো জিনিসগুলা কেন দেখাচ্ছি তোমাদেরকে ইতিহাস থেকে এনে, যে কোনো গবেষণা, তুমিও কোনো একদিন বিজ্ঞানী হবা ইনশাল্লাহ, একবারেই কোনো কিছুর ফাইনাল রূপ দেওয়ার চেষ্টা করবা না, এটা ভালো কোনো জিনিস না। মেক ইট স্লো, মেক দ্য প্রগ্রেস স্লো, বাট মেক শিওর ইউ আর প্রগ্রেসিং। ঠিক আছে, এই আর কি। সো এখন এইভাবে করার কারণে পর্যায় সারণীতে কিছু ত্রুটি দেখা গেছিল। সেই ত্রুটিগুলা কি কি, এই যে আর্গন আর পটাশিয়ামের অবস্থান নিয়ে গন্ডগোল লেগে গেছিল। কি গন্ডগোল দেখেন তো, পটাশিয়ামের পারমাণবিক ভর কত আমাকে একটু বলো তো, 39 না? পারমাণবিক ভর কিন্তু 39 পয়েন্ট সামথিং। আর আর্গনের কত জানো, 40। তাহলে কাকে আগে বসানোর কথা, পটাশিয়ামকে আগে বসানোর কথা না, আর্গনকে পরে?
তাহলে দেখেন পটাশিয়াম চলে যাবে ওই জায়গায় আর আর্গন চলে আসবে এই জায়গায়, তাহলে তো বিপদ। পটাশিয়াম এত সক্রিয় একটা মৌল, তাকে বসায় ফেলতেছি আমরা নিষ্ক্রিয় গ্যাস বরাবর, আর আর্গন এত নিষ্ক্রিয় একটা মৌল, তাকে বসায় ফেলতেছি এত সক্রিয় মৌলদের সাথে, তার মানে তো পটাশ আর মিলতেছে না। সো এরকম বেশ কয়েকটা মৌলের মধ্যে গ্যাঞ্জাম দেখা গেছিল যে পারমাণবিক ভর অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে হিসাব নিকাশ আসলে মিলতেছে না। ততদিনে আবার বিজ্ঞানী মোসলের নাম তো শুনছো তোমরা, মোসলে। হ্যাঁ, সেই মোসলে সাহেব তিনি একটা জিনিস আবিষ্কার করেছিলেন। সেই বস্তুটা কি জানো? আলাদা করে তিনি প্রোটনের ব্যাপারটা খেয়াল করছিলেন। প্রোটনের ব্যাপার বলতে নিউট্রন, প্রোটন, মানে নিউক্লিয়াসের আবিষ্কারক কে? তোমাদের কি মনে পড়ে নিউক্লিয়াসের আবিষ্কারক কে? রাদারফোর্ড। সো রাদারফোর্ড যখন নিউক্লিয়াস আবিষ্কার করছিল, সে জানতো যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জে চার্জিত, কিন্তু রাদারফোর্ড তখনও জানতো না যে নিউক্লিয়াসের মধ্যে আবার দুইটা ডিফারেন্ট সত্তা আছে, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। মোসলে ব্যাপারটা যখন ক্লিয়ার করে তখন মানুষের ধারণা আসে যে প্রোটন সংখ্যা বলে একটা ব্যাপার আছে। কেউ জানা? প্রোটন সংখ্যার আইডিয়াটা যখন আসে তখন মূলত বিজ্ঞানীরা, বিশেষ করে মোসলে, একটা কাজ করে যে পারমাণবিক ভর আর পারমাণবিক সংখ্যা জিনিস দুইটা তো খুবই কাছাকাছি, বাট হুবহু তো একই না। সো হোয়াট ইফ আমি পারমাণবিক সংখ্যা অনুযায়ী বসায় দেখি তো কি হয়? ইউরেকা, পেয়ে গেছি। পারমাণবিক ভর অনুযায়ী সাজাইতে যে মেন্ডেলিভের যে ঝামেলাগুলো হয়েছিল তার সবগুলো সলভ হয়ে যেতে শুরু করে যখন পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো শুরু করে। সো দ্যাটস হাউ দ্য নিউ মডিফাইড পিরিয়ডিক ফর্ম ল কেম, মানে যেটাকে আমরা বলতেছি যে আধুনিক পর্যায় সূত্র। সেই পর্যায় সূত্রটা হচ্ছে কি, যদি মৌলসমূহকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয় তাহলে তাদের মৌলদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ক্রমান্বয়ে পরিবর্তিত হতে দেখা যায়। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সূত্র। এই যে পারমাণবিক ভরের না, এবার তাহলে কি অনুযায়ী সাজাবো? পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে সাজাবো, এই আর কি। সো এখন দেখো, পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে সাজাইতে গেলে আমাদের পটাশনের চেহারাটা কেমন হওয়া উচিত ছিল? হাইড্রোজেনের পাশে হিলিয়াম, তার পাশে লিথিয়াম, তার পাশে বেরিলিয়াম, এইভাবে না সাজানোর কথা ছিল, কিন্তু এইটা তো সাজাই না। আমরা কি করি বলেন তো? হিলিয়ামটাকে একটু দূরে নিয়ে ফালাইছি, লিথিয়ামটাকে আবার ঠিক নিচে নিয়ে আসছি, বেরিলিয়ামটাকে আবার তার ডানে বসাইছি, এরকম যে তালবাহানাটা করি, উঁচা নিচা অমুক তমুক, সেইটা করার কারণটা কি বলো তো আমাকে একটু? ওই উঁচা নিচা করার কারণটা হইতেছে ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ বাংলায় বলে ইলেকট্রন বিন্যাস। তার মানে আমরা বুঝতে পারলাম পর্যায় সারণীতে মৌলসমূহকে সাজানো হয় তাদের পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে, তবে পর্যায় সারণীর স্পেসিফিক যে অবস্থানটা, সেই অবস্থান নির্ধারিত হয় কি দিয়ে বলেন তো আমাকে একটু? ইলেকট্রন বিন্যাস। এই প্রশ্ন পরীক্ষায় আসিবেই আসিবে, এটা লিখে রাখো। আরিফ ভাই বলছে এটা আসবে। কি আসবে? পর্যায় সারণীতে মৌলের অবস্থানের কি জানি এটা বলে, মূল ভিত্তি হলে ইলেকট্রন বিন্যাস। ব্যাখ্যা করো, 3 মার্কের প্রশ্নে আসবে, বুঝছো? ওকে, সো আমরা এটা শিখলাম, এটা নিয়ে আরও কথা বলবো না আগামী দিন, আজকে জাস্ট হালকা করে একটু বললাম। তারপরে কি পর্যায় সারণীর সুবিধা? অনেক সুবিধা ভাই, এটার অনেক সুবিধা, আল্লাহর কসম এটা লিখে দিয়ে চলে আসবে, আল্লাহর কসম অনেক সুবিধা। প্রথম সুবিধা কি বলো আমাকে একটু, কে কত দূর বুঝো বলো? 1 নাম্বার সুবিধা কি বলো? আচ্ছা, সহজে মৌল আইডেন্টিফাই করা যায় মানে কি? আচ্ছা, মৌল সমূহের ধর্ম ও বৈশিষ্ট্য জানা যায়, তাই তো? আইডেন্টিফাই করা যায় মানে জানা যায়। আমি কোনো একটা গ্রুপের একটা মৌলকে যদি চিনে রাখি, ধরো আমি 1 নাম্বার গ্রুপের সোডিয়ামকে ভালো লাগে, আমার ভালো করে চিনি, ওটার ধর্ম বৈশিষ্ট্য জানলে মানে বুঝছি ভাই পটাশিয়ামও একই রকমেরই হবে, কম আর বেশি, রুবিডিয়ামও একই রকমেরই হবে, ব্যাপারটা এরকম। হ্যালোজেনদের মধ্যে আমি একটারে ভালোবাসি, ক্লোরিনকে ভালোবাসি, সো ক্লোরিনের ক্যারেক্টারিস্টিক্স চিনবো, তাহলে বাকিগুলো কম বেশি একই রকম। কাহিনী হচ্ছে এই। আচ্ছা, 2 নাম্বার কি বলেন তো? একই গ্রুপের, এটা তোকে বললি না, এটা সবার আগে বলা উচিত ছিল না। একই গ্রুপের কি বলবো বলো? মৌলসমূহের মূলত রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্মাবলী। যেমন বলেন কি কি, কিসের কিসের ধর্মের কথা বলা যায়? যোজনী, ইলেকট্রন বিন্যাস, তাই না?
সক্রিয়তা, মানে কোনটা? যোজনী? যোজনী কেন? বৌদ্ধ ধর্ম হবে রে বাবা। বৌদ্ধ ধর্ম কি কি কয়, পাগল নাকি? এই বলদ। হ্যাঁ বলো, আর কি আর কি ক্যারেক্টারিস্টিক্স মেলে বলেন। হ্যাঁ, জারণ সংখ্যাও বলা যায়, ইত্যাদি, অমুক তমুক একই রকম হয়, আমি আর লিখলাম না। তারপরে আর বলো, পর্যায় সারণী আর সুবিধা কি? অনাবিষ্কৃত, অনাবিষ্কৃত মৌল সম্পর্কে কি বলেন তো? সম্পর্কে, হ্যাঁ, সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায়। মানে কি করা যায়? ধরো তোমরা একটা অফলাইন ক্লাসে বসে আছো আমার সামনে, সো আমি একটা ক্লাসে র্যান্ডমলি পোলাপেন বসে না, কিন্তু আমি যদি গুছায় সাজায় বসাইতাম যে এইখানে সবাই তারা বসবি যারা ছবি ভালো তুলতে পারিস, এই পাশে বসবি যারা ভিডিও ভালো করতে পারিস, এই পাশে বসবি যারা এডিটিং ভালো পারিস, এই পাশে বসবি যারা মাটি কাটতে পারিস, এরকমভাবে বসাইছি। সো সেই ক্ষেত্রে আবার এই প্রথম ঘরটা কাদের ছিল? ফটোগ্রাফি যারা ভালো পারে, তাদের মধ্যে সবচেয়ে কম পারে, আরেকটু ভালো পারে, আরেকটু ভালো পারে, আরেকটু ভালো পারে, এভাবে করে বসাইছি। ধরো এখন এরকম করে বসাইতে বসাইতে আমি সবাইকে গুছায় সাজায় বসাইছি। সো দেখা গেল আমার ক্লাসে পোলাপাইন হচ্ছে মোটামুটি এইরকমভাবে বসছে। সো আমি বুঝতে পারতেছি না যে আমার এইখানে একটা দাঁত ফোকলা আছে, তার মানে আমি জানি আমার ক্লাসে এখনও একজন ভর্তি হবে যে পোলাটার ভিডিওগ্রাফির ক্যাপাবিলিটি এই লেভেলে থাকবে। তোমরা আমার কথা মনে হয় বুঝো নাই। সো মৌলগুলোকে আমি যেহেতু সিরিয়ালি সাজাচ্ছি তাদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, মানে পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে সাজাইতে সাজাইতে সব মৌল যেহেতু এখন আবিষ্কার হয় নাই বা আরও ফার্দার হবে কিনা কখনো, আমি আগে থেকেই বলে দিতে পারি যে যদি কোনো মৌল আবিষ্কৃত হয় বা ল্যাবরেটরিতে তুমি যদি আর্টিফিশিয়ালি বানাও, তাহলে ওই মৌলের পারমাণবিক ভর এত হবে, তার যোজনী এত হবে, তার রাসায়নিক বৈশিষ্ট্য এরকম হবে, ভৌত ধর্ম এরকম হবে, আগে থেকেই বলে দেওয়া যায় মোটামুটি আর কি। সো এইটা হ্যাঁ হ্যাঁ, মেন্ডেলিভ দেওয়ার পরেও বেশ কিছু বক্স ফাঁকা ছিল, এগুলো পরে আবিষ্কার হয়েছে, এবং মেন্ডেলিভের বলে যাওয়া যে ভবিষ্যৎবাণী ছিল তার সবই মোটামুটি মিলে গেছিল আর কি। এই যে পর্যায় সারণী কিছু ব্যতিক্রম, এটা না আগামী দিন বলবো না, আজকে আর সময় পাইতেছি না। পর্যায়বৃত্ত কি বলা যাবে বলতে পারো। হ্যাঁ, এই যে মেন্ডেলিভের পর্যায় সারণীর সফলতার মধ্যে এটা বলা যায় যে মেন্ডেলিভ হচ্ছে কতগুলো মৌল, যেমন ধরো এই যে একা অ্যালুমিনিয়াম নামে একটা মৌল আসবে বলে সে বলছিল, একা গ্যালিয়াম, একা বোরন, সরি বলতেছি আমি কি আবল তাবল বলতেছি। উনি বলছিল হচ্ছে একা অ্যালুমিনিয়াম নামে একটা মৌল আসবে, যেটাকে পরে আমরা নাম দিছি কি জানো? গ্যালিয়াম। একা বোরন বলে একটা মৌল আসবে বলছিল, যেটাকে আমরা পরে নাম দিছি হচ্ছে স্ক্যান্ডিয়াম। একা সিলিকাম নামে একটা মৌল আসবে বলছিল, যেটাকে আমরা নাম দিছি হচ্ছে জার্মেনিয়াম। মানে একটু ব্যাপারটা বোঝো। একা অ্যালুমিনিয়াম কেন বলছিল? ওই অ্যালুমিনিয়ামের নিচের মৌলটা তখন আবিষ্কার হয় নাই, বোঝো না? এখন কথা হচ্ছে এই একা মানে কি? এই একা মানে কি? হ্যাঁ, একা মানে নিচে না, একা একা একটা কোন দেশি শব্দ জানো? এ শুনে তো অজ্ঞান হয়ে যাবা না, এটা এটা একটা সংস্কৃত শব্দ, এটা একটা সংস্কৃত শব্দ। সো এখন ভাবতে পারো যে এটা কি তাহলে হিন্দু ছিল নাকি? আসলে তোমরা জেনে আরো অবাক হবা যে হিটলারের নাম শুনছো? হিটলার জার্মানির, এই যে সোয়াস্তিকা চিহ্নটা চিহ্ন তোমরা? সোয়াস্তিকা, হিটলারের যে নাৎসি বাহিনীর যে চিহ্নটা, ওটা তো আসলে সোয়াস্তিকা না, না সেলুটটা না, সোয়াস্তিকা চিনে না? গরুর দল। হা, এখন ঘটনা হচ্ছে সোয়াস্তিকা চিহ্নটা হিটলার পাইলো কেমনে? তোমরা এইসব ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করলে খুব অবাক হবা যে আগেকার কিছু এই টাইপের ক্যারেক্টারের মানুষগুলা, মানে আমি ভালো মন্দ বলতেছি না, মানে এই বিশেষ বিশেষ ব্যক্তিবর্গরা ধর্ম, কালচার, বিভিন্ন কিছু নিয়ে না অনেক পড়তো, অনেক কিছু জানতো। আচ্ছা, যেমন ধর তোদেরকে একটা মজার ব্যাপার বলি, তোরা বিদ্রোহী কবিতা পড়ছস? কাজী নজরুল ইসলামের ওইখানে তোরা বেশ কতগুলো অদ্ভুত শব্দ দেখবি, যে শব্দগুলো না, ধর তোরা মেলা পড়ালেখা করছ, তোরা ম্যাট্রিক পাস করে যাইতেছিস কয়দিন পরে, তোরাও শুনস নাই,
অথচ সেই শব্দ সেই ক্লাস 4 পাস না 5 পাস নজরুল কেমনে জানছিল? যেমন ধর বিদ্রোহী কবিতার একটা মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি, এরকম অনেক জায়গাতেই আছে। আমি অরফিয়াসের বাঁশের বাঁশরি, অরফিয়াসের নাম সে কোত্থেকে জানলো? মহাপ্রলয়ের আমি নটরাজ, নটরাজের কথা সে কোথায় জানলো? তোমরা আমার কথা মনে হয় বোঝো নাই। তোমাদের অবাক লাগবে যে আসলে স্কুলি কলেজে পড়ার মানে যে জ্ঞানী হওয়া তা না। তোমার দাদার মাথা ছিল, কোথার থেকে অরফিয়াসের কথা, গিরিক বাঁশের দেবতার কথা কোথায় ব্যবহার ছিল বুঝলাম, নটরাজের কথা নয় হিন্দুরা ব্যবহার করতো, তখন হিন্দু মুসলমানের ভালো মিলমিশ ছিল তাই জানে। কিন্তু অরফিয়াসের কথা আমি কোনো সংযোগই খুঁজে পাই না যে নজরুলের মতো একটা অশিক্ষিত লোক, মানে তথাকথিত অশিক্ষিত আর কি, পড়ালেখা নাই, সার্টিফিকেট নেই, সে অরফিয়াসের নাম কোত্থেকে শোনায়? তুই এই সামরা কেটা করলে স্টোরি পড়ছে নাম কি তারা রানফিডামো, তুই পড়ালেখা করতেছস, তোরে না ভিড়াইলে তো তুই এক লাইন কোনো কথাও পড়স না। ওটা কোন স্টোরি পড়ছিল যার মধ্যে এটা ভাইছে? মানে তোরা বুঝতেছস না আমি কি বুঝাইতে চাইতেছি? পড়ালেখা একটা ভিন্ন জিনিস, জ্ঞান মানুষের একটা ভিন্ন জিনিস। জ্ঞান অর্জনের কিছু চাহিদাওয়ালা মানুষ আছে, তার না পড়ার বাধ্যবাধকতা না থাকলেও তারা পড়ে। এই যে বোঝা না আমার কথা, দূর। আর তোমরা নিজের দিকে তাকাও, এইরকম লম্বা লম্বা লাঠি নিয়ে আব্বায়ের রাস্তা দিয়ে দাবড়ায় আর আম্মায় বাসা দিয়ে বসি থাকে, তাও তুমি পড়তে বসো না দুইটা কলম। তুমি নিজেকে শিক্ষিত দাবি করতেছ, এরকম লম্বা লম্বা লাঠি আছে। সো ঘটনা হচ্ছে এই আর কি। যাই হোক, সো কিভাবে জানি মানে মেন্ডেলিভের এই ব্যাপারটা নিয়ে তোমরা যদি পড়ো তাহলে আরো ভালো লাগবে। সংস্কৃত শব্দ সে কেন এখানে রিলেট করছিল, একা মানে সাম সর্ট অফ, সাম কাইন্ড অফ, ওয়ান কাইন্ড অফ। সো কাহিনী হচ্ছে উনি কেন বলছিলেন, মানে একা অ্যালুমিনিয়াম নামে একটা মৌল আসবে বলছিলেন, মানে কেন বলছিলেন? অ্যালুমিনিয়ামের নিচের মৌলটা পাওয়া যাচ্ছে না, তাহলে সেই মৌলটার ক্যারেক্টারিস্টিক্স কার মতো হবে? অ্যালুমিনিয়ামের মতোই হবে। কেউ বোঝা না? আচ্ছা, তারপরে একা সিলিকাম, একা সিলিকাম কাকে বলছিলেন? তারপরে আমরা নাম দিছি জার্মেনিয়াম। কেন? সিলিকনের নিচের মৌল পাওয়া যাচ্ছিল না, পরে আমরা ওটার নাম দিছি জার্মেনিয়াম, দ্যাটস ইট। একা বোরন নাম দিছিলেন কাকে? স্ক্যান্ডিয়ামকে। এইটার উত্তর কেউ দিতে পারবা? বোরনের নিচে তো নাই, বোরনের নিচের যে মৌলটা সে তো আছে আমার কাছে। বলেন তো এটার উত্তর কি? কে পারবেন? স্ক্যান্ডিয়ামের লোকেশন তো এইখানে, কে পারবা? সুন্দর উত্তর। প্রশ্নটা মনে হয় বোঝো নাই। বলদের দল। একা অ্যালুমিনিয়াম নাম দিছিল কাকে? গ্যালিয়ামকে। একা সিলিকাম নাম দিছিল কাকে? জার্মেনিয়ামকে। আমার কথা কি বুঝতেছিস তো? তাইলে কথা হচ্ছে একা বোরন যাকে বলবে সে তো বোরনের নিচে থাকার কথা ছিল। বোরনের নিচের মূল তো আগে থেকে আমাদের কাছে জানা, অ্যালুমিনিয়াম। একা বোরনকে বলতেছে স্ক্যান্ডিয়াম। কেন? উত্তরটি পেতে গেলে আমাদের সাথে চলে যাও প্রতিনিধিত্বকারী অংশে, তখন খুঁজে পাবে। কোথায়? কি নাম দিছিল? একা বোরন না? একা বোরন। এই দেখো স্ক্যান্ডিয়ামের লোকেশনটা কোথায় একটু বোঝেন তো, বলতে পারবেন কেউ? এই জায়গাটাতে দেখতে পাচ্ছ? কিছু মনে হয় বুঝতেছ না আমার আঁকা টাকা। ক্যালসিয়ামের ডানে, ক্যালসিয়ামের ডানে ওই জায়গাটাতে, বোঝা গেছে? সো এখন ওই জিনিসটা বোঝানোর জন্য উনি বোরন থেকে রিলেট করছিল আর কি। কেউ বোঝা না? এইটা বুঝতে পারবা তখন যখন তুমি এ গ্রুপ নিয়ে কাজ, মানে কি বলে, প্রতিনিধিত্বকারী অংশ নিয়ে কাজ করবা, লং ফর্ম নিয়ে না। লং ফর্ম মানে বুঝো তো, পর্যায় সারণীর এই যে চেহারাটা তোমরা দেখো, এটা বলে লং ফর্ম। এর চেয়েও লঙ্গার ফর্ম আছে, ওটা আমি আগামী দিন দেখাবো ইনশাল্লাহ আর কি, আজকে না, বানানো আছে, আনি নাই। ওকে, সো এইগুলো বোঝা গেল পর্যায় সারণীর সুবিধা, অনেক সুবিধা। কিছু ব্যতিক্রম তোমরা বই থেকে দেখবা, আগামী দিন আলোচনা করবো এটাকে আমরা।
পর্যায়ভিত্তিক ধর্মাবলী তোমরা একটু এখানে দেখো, আগামী দিন কথাবার্তা হবে, ঠিক আছে? আচ্ছা, কয়েকটা এমসিকিউ সলভ করি আজকে, চলো দেখি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন, বলো দেখি কোনটি নিষ্ক্রিয় গ্যাস? কোনটা হবে? আর্গন। দেখো, নবম শ্রেণীর জ্ঞান, নবম শ্রেণীর জ্ঞান। তোমরা আবার এই ফাইরবা না, বলবা যে আমাকে অ্যাডমিশনের পড়া পড়ান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 22-23 সালে আসা প্রশ্ন। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি বলো? তাইলে বল বাবা, ভর্তি পরীক্ষার প্রশ্ন বল। আচ্ছা, এটা পারবা না, পর্যায় ধর্ম নয়, কতবার আসা প্রশ্ন। পর্যায় ধর্ম কাকে বলে জানো? যে ক্যারেক্টারগুলো পর্যায় সারণীর বাম থেকে ডানে বা উপর থেকে নিচে যাইতে গেলে ক্রমান্বয়ে চেঞ্জ হইতে দেখা যায়, একটা সার্টেন পিরিয়ডিক্যালি চেঞ্জ হইতে দেখা যায়, তাদেরকে আমরা বলি পর্যায়ভিত্তিক ধর্ম। কি কি ধর্ম? যেমন পারমাণবিক ব্যাসার্ধ, লেফট টু রাইট যাইতে গেলে বা উপর থেকে নিচে যাইতে গেলে সুন্দর চেঞ্জ হয়। ধাতব অধাতব ধর্ম, বামের দিকে দেখবা ধাতুগুলা বসে আছে, ডানের দিকে দেখবা অধাতুগুলা বসে আছে। সো জারক বিজারক ধর্ম, অম্লক্ষার ধর্ম, যোজনী, আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎরান্তকতা, এই জিনিসগুলো আর কি। তাহলে বলেন তো দেখি এই প্রশ্নের উত্তর দিয়ে। এই যে কোনটি পর্যায় ধর্ম নয়? পর্যায় ধর্ম নয় মানে বুঝছো তো, পর্যায়ভিত্তিক ধর্ম। হ্যাঁ, তবে সত্যি কথা হচ্ছে গলনাঙ্কটাও আসলে একটা পর্যায়ভিত্তিক ধর্ম। তবে অন্যগুলো যত সুন্দর নিয়মিত চেঞ্জ হয়, মানে নিয়ত চেঞ্জ হয়, রেগুলারলি চেঞ্জ হয়, ওই গলনাঙ্কটা আসলে অত রেগুলারলি চেঞ্জ হয় না, ওটা একটু ইরেগুলারলি চেঞ্জ হয়। সো এই জন্য কারেক্ট আনসার হচ্ছে গলনাঙ্ক আর কি। এটা দেখো কতবার ঢাকা ভার্সিটিতে আসা প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। সো মানে কনসেপ্ট থাকলে তোমার সে আসলে স্কুলের পরীক্ষা হোক, এসএসসি পরীক্ষা হোক, কলেজের পরীক্ষা হোক, আর ভর্তি পরীক্ষা হোক, মানে আসলে কনসেপ্ট থাকলে তুমি জিতে আসতে পারবা, কনসেপ্ট না থাকলে পারবা না আর কি। দ্যাটস ইট। সো আজকের পড়াশোনা এই পর্যন্তই থাকুক। আগামী ক্লাস নাকি দেখো 1 সপ্তাহ ভিশনে, দেখছো অবস্থা। আগামী ক্লাস মনে হয় 1 তারিখে পড়ে আমাদের, নাকি শনিবার, নাকি কত তারিখ পড়ে দেখতো? 2 তারিখ। ঠিক আছে, তাহলে 2 তারিখে দেখা হবে। হ্যাঁ বলো, কি যে বলতেছে না, এত দেরি করা যাবে না, 8:30টায় করা যাবে না আর কি। বরং তোমাদের ক্লাস ছিল 7:30টায়, আজকে আমার একটা মিটিং ছিল বলে আমি আধা ঘন্টা পিছাইছি। কারণ তোমাদের ক্লাসের পরে আমার আবার আরেকটা ক্লাস নেওয়া লাগে, তো আমার তো প্রতিদিনই 2টা করে ক্লাস নেওয়া লাগে, বুঝো না? এই আর কি। ওকে, হ্যাঁ বলো। আরে বাবারে কিছু না, ধর তোর বাসায় তোর টেবিলটা আমি গুছাইতে দিছি। এখন তোর ছোটো ভাইকে আমি বলছি যে তোমার ভাইয়ের টেবিল গুছাবা, টেবিলের উপরে এলোমেলো। সো যে কলমদানিটা আছে না, কলমদানির মধ্যে আছে না পেন স্ট্যান্ড একটা, কলমদানির মধ্যে ও কিন্তু পড়ালেখা করে না, ও এখনও ন্যাংটা, বাসাতে ঘুরে বেড়ায়, বোঝ। ও কলমগুলো রাখছে, রাবারটাকে রাখছে, হ্যাঁ, আবার তোর কাগজ কাটার যে কেচিটা আছে ওইটাকে ঢুকায় রাখছে, আবার যে জ্যামিতি বক্সের কম্পাসটা আছে তারে ঢুকায় রাখছে। ও কিন্তু জানে না যে এটারে এই জায়গায় রাখা লাগবে, রাখার নিয়ম এটা। কেন রাখছে বলতো? ও না জাস্ট ট্রাই করে দেখছে কোনটা কোথায় রাখলে এটা গুছানো যায়, কারণ বলছে আরিফ ভাই এসে চকলেট কিনে দিবে যদি টেবিল গুছানো দেখে। হি জাস্ট ট্রাইড, সে গুছায় গুছায় দেখতেছিল যে কি কোথায় রাখলে হিসাব নিকাশ মেলে। ও তোর একটা ফ্যান ফড়ি আছে নিচে, তোর ফ্যান নিয়ে কি কলমদানির মধ্যে রাখি দিবে? ও বলদে রাখার চেষ্টা করুক, দেখলো রাখা যাচ্ছে না, তখন সে রাখলো না। সো ব্যাপারটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ট্রাই করতেছিল যে মৌলগুলোর মধ্যে যে ধর্মের মিল আছে কোনো একভাবে গুছানো যায় কিনা, সো দ্যাট তাদের ক্যারেক্টারগুলো মিলওয়ালাগুলো একসাথে, অমিলগুলো আলাদাভাবে পড়ে। সামহাও তারটা ওয়ার্কআউট করছে, বুঝেছো আমার কথা? মানে এমন না যে কোনো হিসাব করে বুঝছে বা কিছু একটা, হি ট্রাইড সো মেনি আদার থিংস। মানে এই জন্য আমি সবাইকে বলি যে ইতিহাস পড়বা। কেউ যে কোনো, আচ্ছা ধর ব্যাপারটা এরকম, তোদের একটা মজার এক্সাম্পল বলি। আমি যে কেমিস্ট্রি পড়াই, অনেকেই মনে করে ইতা কেমিস্ট্রি খুব ভালো পারে তাই পড়ায়। তোরা জানিস আমার কেমিস্ট্রি পড়াইতে আসার কারণ কি? আমি আগাগোড়া পদার্থবিজ্ঞান ভালোবাসা এবং রসায়ন ঘৃণা করা একটা মানুষ। আমি প্রথম যখন পড়াইতে গেছিলাম 2007 সালে, তখন তো জন্মও হয় নাই তখন। হ্যাঁ, না না না, আমি তখন যে কোচিংটাতে গেছিলাম ওই কোচিংটা এখন আর নাই, ওটার নাম হচ্ছে ওমেকা, ওটার নাম তোরা শুনোস নাই।
বাংলাদেশের সবচেয়ে বড় কোচিং ছিল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের। ওই কোচিংটাতে ওই বছর ফিজিক্স কাউকে নেয় নাই, ফিজিক্স টিচার নেয় নাই, নিছিল এই কেমিস্ট্রি। সো ভাবলাম যাই 2-1 ক্লাস নেই, তো নিতে যেয়ে দেখি যে সবাই মোটামুটি ক্লাস পছন্দ করে। পরের বছর আবার গেলাম ফিজিক্সের জন্য, তখন বলে যে তুমি না গতবার কেমিস্ট্রি নিছো, তোমার ক্লাস তো খুব ভালো হয়েছে, তুমি কেমিস্ট্রি নাও। আমি আরে ভাই কি বিপদে পড়ছিলাম রে। ওই বিপদে পড়ে কেমিস্ট্রির দিকে চলে আসছি। সো ব্যাপারটা ঠিক এরকম, সে নিজেও জানতো না যে পারমাণবিক ভর দিয়ে করলে যে হিসাবটা মিলে যাবে, আজকে সে এত বড় মহান খেতাব পেয়ে যাবে। হি জাস্ট ট্রাইড হিজ ওন ওয়ে, হয়ে গেছে। তার মানে এই না যে সে শুধুমাত্র ওই একটা জিনিস নিয়েই পড়েছিল, সে যে আরও কত কিছু নিয়ে ট্রাই করছে সেগুলোর গল্প আর আমরা জানি না, বুঝেছ? হ্যাঁ, নেভাল আর্কিটেক্টের কাজ কি? সে তো জাহাজের ডিজাইন করে, তার কাজ তো জাহাজ চালায় বেড়ানো না। তা আমার জাহাজের ডিজাইনের জন্য সাঁতার কাটাটা কেন জরুরি? সিভিল ইঞ্জিনিয়ার কি মাটি কাটতে পারে নাকি? রিলেটেড তো কত কিছুই থাকে। একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার তো বিমানের ডিজাইন করে, তার মানে তো এই না সে বিমান চালাইতে পারে। ওটাও তো রিলেটেড, মানে নট নেসেসারি যে আমাকে চালাইতে হবে আর কি। নেভাল আর্কিটেকচারের কাজ হচ্ছে, মানে নেভাল আর্কিটেক্টের কাজ হচ্ছে তোমার জাহাজের ডিজাইন করা। সো জাহাজের ডিজাইন করার জন্য আমার পানির বিজ্ঞান নিয়ে জানতে হবে যে পানি কেমনে কাজ করে, তার মধ্যে একটা ভাসমান জাহাজ বানাইতে গেলে আমার কি করা লাগবে। ওইটার সাথে জাহাজ মানে সাঁতার কাটা নিজে সাঁতরানোর কোনো কানেকশনই নাই আর কি, বুঝেছো? ওকে, যাই হোক, গল্প টল্প শেষ, আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার 2 তারিখে রাত 7:30টায়। টাটা, আল্লাহ হাফেজ। ওকে, পর্যায় সারণী সবাই ঠোঁটের আগায় নিয়ে আসবেন। ওয়ালাইকুম আসসালাম, টাটা।